তোমার ওই ছেলেটার সাথে এত কিসের কথা? লিমন, ও আমার বন্ধু। তোমার কোনো ছেলে বন্ধুর দরকার নেই। লিমন, ও আমার জাস্ট বন্ধু থাকুক। ওই দেখছিস না আমি ওর সাথে কথা বলছি, যা এখান থেকে। আমি ছেলেটাকে উদ্দেশ্য করে কথাটা বললাম। আমি আপনার কথা যাব কেন? ছেলেটির কথা শুনে জাস্ট মাথায় রক্ত উঠে গেল। আমি ছেলেটার কলার ধরেই একটা থাপ্পড় দিলাম। ছেলেটিকে আমার থাপ্পড় দেওয়া দেখে বন্ধুরা ছুটে আসছে। ওরা ছেলেটিকে ইচ্ছে মতো মারতে লাগলো। আমার বন্ধুরা বুঝে গেছে ছেলেটি আমার সাথে কোনো না কোনো বেয়াদবি করেছে। শিফা সেটা দেখে ঠাস করে আমাকে একটা থাপ্পড় দিয়ে বসলো। থাপ্পড়ের শব্দ শুনে বন্ধুরা থেমে গেল। আমি অবাক চোখে তাকিয়ে আছি। কি পেয়েছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি বলে সব কথা শুনে চলি। শিহাব আমার শুধু ফ্রেন্ড, তাই বলে তুমি ওকে আমার বন্ধু বান্ধব নিয়ে মারবে? যাও, তোমার সাথে আজকে থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। ব্রেকআপ। তুমি কখনো আমার সামনে আসবে না। আমার এমন ভালোবাসার প্রয়োজন নেই। তুমি আমাকে সারাদিন প্যারার উপরেই রাখো। সব মেনে নিতাম, শুধু ভালোবাসতাম বলে। আমি আর এর ভিতর থাকতে চাই না। আচ্ছা যা, ব্রেকআপ তোর সাথে। হ্যাঁ, আমার ভালোবাসার থেকে যদি তোর বন্ধু বড় হয়, তুই তোর বন্ধু নিয়েই থাক। আমার এমন ভালোবাসা তোর প্রয়োজন নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আর তোর সামনে ইচ্ছে করে যাব না। সেখান থেকে চলে আসলাম আমি। আজ খুব কষ্ট হচ্ছে। ওকে আমি এত ভালোবাসি, আর ওর কিনা আমার ভালোবাসার প্রয়োজন নেই। আমি হাঁটতে লাগলাম। আমার বন্ধুরা আমার কাছে চলে আসলো। আমি ওদেরকে বললাম, আমাকে একটু একা থাকতে দে। ওরা চলে গেল। আমি আমার বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই ভাবি দরজা খুলে দিল। কিরে, আজ এত তাড়াতাড়ি বাসা আসলি কেন? আজ ক্লাস করতে ইচ্ছে করছে না, তাই চলে আসছি। মাথা ব্যথা করতেছে। ও আচ্ছা, রুমে গিয়ে রেস্ট কর, কিছু লাগলে আমাকে ডাকিস। আমি রুমে গিয়ে ভাবতে লাগলাম, আমার ভালোবাসায় কোন দিক দিয়ে কমতি ছিল যার জন্য ও আমার সাথে ব্রেকআপ করলো। আমার ভালোবাসা ওর কাছে প্যারা মনে হয়। আমার ওর পাশে কোনো ছেলে সহ্য হয় না, তাই তো এমন করেছি। আর ও নিজেই তো দেখলো ছেলেটা আমার সাথে বেয়াদবি করেছে, তাই ওকে মারলাম। অনেকেই কিছু বুঝতেছেন না, সব বুঝিয়ে দিতেছি। আগে পরিচয়টা দিয়ে নেই। আমি আতিক আহসান লিমন। আমার অনার্স 3য় বর্ষে পড়ি। আমরা 3 ভাই, বড় ভাই বিয়ে করেছেন। বাবা একজন বিজনেসম্যান এবং মা গৃহিণী। ভাইয়ারা বাবার সাথে হেল্প করে। এবার আসি আসল কাহিনীতে। আমি তখন অনার্স 2য় বর্ষে পড়ি। বছরের শুরুতে আমি তেমন একটা মেয়েদের সাথে কথা বলতাম না। আসলে আমার খুব আনইজি ফিল হতো, তাই মেয়েদের থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করতাম। তবে দুষ্টুমিতে আমি সবার আগে থাকতাম। তো একদিন বন্ধুরা মিলে সিগারেট খাচ্ছি, তখনই কে যেন আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দিল। আমার তো মেজাজ গরম হয়ে গেল। তাকিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটাকে দেখে মেজাজ অটো ঠান্ডা হয়ে গেল। মেয়েটাকে দেখে আমি রীতিমতো ক্রাশ খেয়ে গেলাম। টানা টানা চোখে কাজল, নীল রঙের একটা 3 পিস এবং হাতে নীল চুড়ি পরা ছিল। আমি ক্রাশ খেলেও মেয়েটাকে বুঝতে দিলাম না। আপনি আমার হাত থেকে সিগারেট ফেলে দিলেন কেন? আমার ইচ্ছে হয়েছে, তাই আপনার হাতে এসব মানায় না। আপনি কি আমায় চেনেন? আপনাকে চিনব না এটা কেমন করে হয়? কলেজে কোনো ঝামেলা হলে সব কিছুতে হিরো তো, তবে আপনাদের মেয়েদের সাথে কথা বলতে গেলেই জিরো হয়ে যায়। আপনি কে আর এত কথা বলছেনই বা কেন? আমি শিফা, 1ম বর্ষের স্টুডেন্ট। আর আমার আপনাকে ভালো লাগে, তাই আপনার সাথে কথা বলতে আসছি। আমার দ্বারা এসব হবে না, আপনি আসতে পারেন। শোনেন, আমি এখানে আসছি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে, তো এটা করুন। আপনি আমার ছোট, আপনাকে ছোট বোন বানাতে পারি। এবার মেয়েটা রেগে আগুন হয়ে আমার কলার ধরল। আমি তোমার ছোট বোন নই, আর বন্ধুও নই। আমি তোমার কলিজা হব। আমি মেয়েদের ভয় পাই, তার উপর মেয়েটার রাগ আমাকে আরও ভয় পাইয়ে দিল, কিন্তু আমাকে থামিয়ে দিল। কোনো কিন্তু নয়, আর আজ থেকে আমায় তুমি করে কথা বলবে। এভাবে শিফার পাগলামিগুলোকে আস্তে আস্তে ভালোবেসে ফেলি। আগে তাও মেয়েরা আমার সাথে একটু হলেও কথা বলতে আসতো, কিন্তু এখন শিফার ভয়ে কেউ আমার সাথে কথা বলতেই আসতো না। এভাবে দুষ্টু মিষ্টি শাসন বারো নিয়েই ভালোই চলছিল আমাদের রিলেশন। তার মাঝে কি হলো আপনারা তো দেখলেনই। যাই হোক, কারো দরজা ধাক্কানোর শব্দে ধ্যান ভাঙলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা? তোর নাকি শরীর খারাপ? আম্মু, একটু মাথা ব্যথা করতেছে, একটু ঘুমাবো। আচ্ছা বাবা, তুই শুয়ে পড়, আমি মাথা টিপে দিচ্ছি, ভালোভাবে ঘুমাতে পারবি?
থাক আম্মু, তোমার কষ্ট করা লাগবে না। কেন, বেশি বড় হয়ে গেছিস নাকি? চুপচাপ শুয়ে পড়। আমি শুয়ে পড়লাম। মা মাথায় হাত বুলিয়ে টিপে দিতে লাগলো। কখন যে ঘুমিয়ে গেছি টেরি পেলাম না। অন্যদিকে শিফা আজ তার কাছে খুব অনুতপ্ত, তাই ও আমাকে ফোন বন্ধ পেল, তাই ভেবেছে আমাকে কালকে ভার্সিটিতে সরি বলবে। এদিকে আবারও মায়ের ডাকে ঘুম ভাঙলো। বাবা, অনেক ঘুমিয়েছিস, বিকেল হয়ে গেছে, কিছু খেয়ে নে। আম্মু, খাবো না, এখন খেতে ইচ্ছে করছে না। বাবা, উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাইরে থেকে ঘুরে আয় যা। আচ্ছা আম্মু। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাইরে বের হয়ে চলে গেলাম আমাদের আড্ডাখানায়। ওরা আমাকে দেখে, লিমন, আসলে আমরা কেউ বুঝতে পারিনি আমাদের মারামারির জন্য ভাবি তোর সাথে এরকম ব্যবহার করবে। কিছু মনে করিস না। তোদের কোনো ভাবি নেই আজকে থেকে, আর আমি কি মনে করব তোদের নিয়ে? তোরা যা করেছিস ভালোই করেছিস। বাদ দে ওসব, ওকে আমি মন থেকে বের করে দেব, ছলনাময়ী একটা। তারপর সবাই আলাদা প্রসঙ্গে আড্ডা দিতে লাগলাম। আজ সিগারেটও খেয়েছি, এতদিন শিফা সিগারেট খেতে দেয়নি। যাই হোক, আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। ফোন অন করে সব কিছু দিয়ে শিফাকে ব্লক করে দিলাম। তারপর শুয়ে থাকলাম, কিন্তু শুধু ওর কথাই মনে পড়ছে। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু পরক্ষণে শিফার কথা ভাবা বাদ দিলাম। ওর বলা কথাগুলো আমার কানে বাজতেছে। হঠাৎ ভাবি রুমে আসলো। লিমন, নিচে চল, বাবা সবাইকে খেতে ডাকছে। ও আচ্ছা, চলেন। তারপর ভাবির সাথে এসে নিচে খাবার টেবিলে গিয়ে বসলাম। ভাবি সবাইকে খাবার দিল। খাবার খাওয়া শুরু করলাম সবাই। শোনো হাবিব, কালকে কক্সবাজার থেকে আসবে। কালকে সকালে পৌঁছাবে বাসায়। ও, তাহলে তো ভালোই। শোন, ওর জন্য কালকে মেয়ে দেখতে যাব আমার বন্ধুর বাসায়। ভালো হবে। পরের দিন সকালবেলা ভাইয়া চলে আসলো। তারপর বিকেলবেলা সবাই মিলে আব্বুর বন্ধুর বাসায় গেলাম। সবার সাথে সবাই কুশল বিনিময় করলো। আমাদের বসতে দেওয়া হলো। ভাইয়া তো লজ্জায় মাথায় ওঠাচ্ছে না। বাবা তো তার বন্ধুর সাথে নানা রকম কথা বলে যাচ্ছে। অনেক কথা হয়েছে, এবার মেয়েকে আনার ব্যবস্থা করুন বেয়ান। তারপর মেয়েকে আনা হলো, কিন্তু মেয়েকে যে নিয়ে আসছে তাকে দেখে তো আমি অবাক, এবং সেও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চোখ নামিয়ে নিলাম। হ্যাঁ, মেয়েটি শিফা। তারপর মেয়েকে আনা হলো, কিন্তু মেয়েকে যে নিয়ে আসছে তাকে দেখে তো আমি অবাক, এবং সেও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চোখ নামিয়ে নিলাম, কারণ মেয়েটি শিফা ছিল। কিন্তু ও এখানে কি করছে? আমার অবাধ্য চোখটা বারবার শিফার দিকে চলে যাচ্ছে। কিন্তু অবাক করা বিষয় হলো, আমি যখনই ওর দিকে চোখ নেই তখনই দেখি আমার দিকে তাকিয়ে আছে। ভাবিকে এনে বসানো হলো ঘোমটা পরানো অবস্থায়। ভাইয়া তো লজ্জায় মাথা নিচু করে বসে আছে। কি হলো ভাইয়া, ভাবিকে দেখবে না? দেখবো কিভাবে, ঘোমটে পড়া তো। আরে হাবিব, চিন্তা করিস না, একটু পরই দেখতে পাবি। তখনই মা, ঘুমটা উঠাও, আমরা একটু দেখি কেমন হবে আমার মেয়ে। আম্মুর কথা মতো শিফা ঘুমটা উঠিয়ে দিল ভাবির। কিন্তু মেয়েকে দেখে তো আমি অবাক। এটা তো শিফার বেস্ট ফ্রেন্ড রুহি, তার মানে শিফার বান্ধবী আমার ভাবি হবে। যাই হোক, মেয়েকে মা বাবা পছন্দ করেছে, এখন ভাইয়ার মতামত নেওয়া হবে। ভাইয়া ও ভাবিকে আলাদা রুমে পাঠানো হলো। আর এদিকে আম্মু শিফার দিকে তাকালো। তুমি কে মা? তোমার সাথে তো পরিচিত হলাম না। আন্টি, আমি নুসরত জাহান শিফা, রুহির বান্ধবী। তুমি দেখতে মাশাআল্লাহ মা। এর মধ্যে ভাইয়া ও ভাবিও চলে আসলো। তাদের মুখ দেখে সবাই সিদ্ধান্ত বুঝে নিয়েছে। বিয়ের দিন তারিখ নিয়ে কথা শুরু হলো আব্বু ও তার বন্ধুর। এদিকে শিফা ভাবছে, লিমন আমার উপর খুব রাগ করেছে, আমার দিকে ঠিকমতো তাকাচ্ছেও না। আমি কখন যে কি করি নিজেও বুঝি না। লিমন খুব কষ্ট পেয়েছে কাল, না হলে এভাবে আমার সাথে যোগাযোগ বন্ধ করতো না। আচ্ছা, আমরা তাহলে এখন উঠি। খুব তাড়াতাড়ি গুছাতে হবে, বিয়ের তো মাত্র 1 সপ্তাহ বাকি। অনেক কাজ এখন। তারপর সবাই মিলে বাসায় চলে আসলাম। সবাই ভাইয়াকে নিয়ে আর কি করতে করতে আসলাম। ভাইয়া আজকে দেখেছ, হাবিব ভাইয়া কিন্তু ভাবির দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। বড় ভাইয়াকে উদ্দেশ্য করে কথাটা বললাম আমি। লিমন, ভালো হচ্ছে না কিন্তু। আরে হাবিব, রাগছিস কেন? আমিও তো দেখেছি। তুমি কি করেছিলে মনে আছে? তুমি তো ভাবির দিক থেকেই চোখই সরাওনি। ভাবি তো এখন একেবারে লজ্জাবতী। আরে এসব বাদ দাও তো। ওই লিমন, চুপ থাক তুই। এখন নিজের দিকে গেছে তাই গায়ে লাগছে। এতক্ষণ হাবিব ভাইয়ার দিকে ছিল, তখন তো মজা নিচ্ছিল। তখন তো নিবই, কারণ এখন বিয়েটা হাবিবের।
সবাই হেসে দিল, আর হাবিব ভাইয়া কিছু বলতে না পেরে লজ্জায় চুপ করে রইল। যাই হোক, এভাবে কিছুক্ষণ ভিতরে বসায় পৌঁছে গেলাম। যে যার রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে শিফা আর রুহি ভাবি রুমে বসে আছে। কি রে শিফা, তুই এত চিন্তিত কেন? তোকে অনেকক্ষণ ধরে দেখছি কি যেন একটা ভাবতেছিস। কিছু না রে, মনটা ভালো না। আমার কলেজের বান্ধবী বিয়ে করে চলে যাবে শ্বশুরবাড়ি। আরে এটা কোনো কারণ হলো? তুই আর আমি তো একই বাড়ির বউ হব। না, এটা মনে হয় আর হবে না। কি হয়েছে তোর? লিমন ভাইয়ার সাথে কোনো সমস্যা হয়েছে নাকি? রে, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে খুলে বল সব। আসলে তারপর আমার সাথে কি কি করেছে সব বলে দিলাম। তোর এটা করা একদম ঠিক হয়নি। ভালোবাসার মানুষের পাশে ছেলে দেখলে মাথা গরম তো হবেই। লিমন ভাইয়ার ক্ষেত্রেও এমনটা হয়েছে। থাপ্পড় মারাটা উচিত হয়নি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন আমি কি করে লিমনকে হারিয়ে ফেলবো বলেই কাঁদতে লাগলাম। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোর সাথে। কিন্তু আমি এখন কি করব? আমার জানা মতে লিমন ভাইয়া তোকে খুব ভালোবাসে। আমি দেখেছি বারবার তোর চোখের দিকে তাকিয়েছে। তোর ওপর অভিমান করেছে সে, এটা তোর ভাঙাতে হবে। তবে সাবধানে, যা করিস। লিমন ভাইয়ার রাগ তো জানিসই। আরে আমার যা হয় হোক, আমার শুধু লিমনকে চাই। আমি ওকে ছাড়া বাঁচবো না। শত কষ্ট হলেও আমার ওকে চাই। তখনই রুহি ভাবির ফোনে একটা কল আসলো। তোর দুলাভাই ফোন দিছে, আমি একটু কথা বলে আসি। ওরে বাবা, এর ভিতর নাম্বার আদান প্রদান হয়ে গেছে। কি ভালোবাসা রে! তুই যেমন লিমন ভাইয়াকে ভালোবাসিস, তেমনি আমিও ওনাকে ভালোবাসি আজকেও থেকে। আচ্ছা কথা বল, না হলে দুলাভাই আবার রাগ করবে। আমি এখন বাসায় যাই, কাল আবার আসবো। অনেক কাজ আছে তো, বেস্টর বিয়ে বলে কথা। যা শয়তান্নি, তুই তো একটা শাকচুন্নি। তারপর রুহি ভাবি ফোন ধরলো, আর শিফা বাসার দিকে যেতে লাগলো। অন্যদিকে আমি ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। তখনই দেখি হাবিব ভাইয়া কার সাথে যেন আস্তে আস্তে কথা বলতেছে। কথা বলার ধরন দেখে বুঝতে পারলাম ভাবির সাথে কথা বলতেছে। বাহ, এর মধ্যে প্রেম করা শুরু হয়ে গিয়েছে। ভাইয়া তড়িঘড়ি করে ফোন কেটে দিল। এসে গেছিস জ্বালাতে? আরে জ্বালাচ্ছি কোথায়, শুধু ভাবছি এতটুকু সময় ভালোবাসা হয়ে গেল। ভাই, তোদের জন্য আজ পর্যন্ত একটা প্রেমও করতে পারলাম না। এখন একটু বউয়ের সাথে কথা বলছি, তাতেও তোর সমস্যা? আরে তোমাকে প্রেম করতে আমি কখন বাধা দিলাম? তুমি নিজেই তো বাবার ভয়ে প্রেম করতে পারোনি। ভাইরে ভাই, ওই কথা মনে করিস না। তোকে কি দিলে একটু শান্তিতে থাকতে দিবি তাই বল? আসলে হাবিব ভাইয়া একটা মেয়েকে ছোটবেলায় প্রপোজ করেছিল। তারপর সেই মেয়েটার বাবা আব্বুর কাছে নালিশ দেয়, যার জন্য ভাইয়াকে আব্বু অনেক মেরেছিল। আর সেটার জন্য আমি আর ভাইয়া দুজনেই ভয় পেয়ে মেয়েদের থেকে দূরেই থাকতাম। যাই হোক, গল্পে আসি। আমার তেমন কিছু নতুন একটা বাইক লাগবে। ভাই, এতে খরচ বেশি পড়ে যায় না একটু? তাহলে থাক, লাগবে না। আরে রাগ করিস কেন? কাল তোর পছন্দের মতো একটা বাইক কিনে দিব, হ্যাপি? আচ্ছা। তবে আমাকে আর ডিস্টার্ব করিস না, তাহলে কিন্তু খবর আছে। আরে না ভাইয়া, তুমি চিন্তা করো না, আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। তাহলে আমি সব দেখবো। আচ্ছা, এখন রুমে যা, আমি কথা বলবো। তারপর আমি খুশি মনে নিচে আসলাম। দেখি সবাই বসে আছে। কাছে গিয়ে বুঝতে পারলাম ভাইয়ার বিয়ে ব্যাপারে অনুষ্ঠানের প্ল্যানিং চলছে। লিমন, কালকে কলেজে যাওয়ার দরকার নেই। সবাই শপিংয়ে যাব। সাথে রুহি ও ওর বান্ধবীও যাবে। বুঝতে পারলাম শিফা কালকে যাবে। আমার ওর সামনে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। আম্মু, আমার এসব শপিং ভালো লাগে না, তোমরা করে নিও। আমার যা লাগবে একা করে নিব। লিমন, তোকেও যেতে হবে। আমি কিছু জানি না, নাহলে যেটা চেয়েছিস ওটা পাবি না। আরে ভাইয়া, এটার সাথে ওটার সম্পর্ক কি? লিমন, সবাই যাব, কালকে তোমাকেও যেতে হবে। আব্বুর মুখের উপর কথা বলার সাহস আমার নেই। আচ্ছা আব্বু, ধর যত শিফার থেকে দূরে থাকতে চাই, কিন্তু সম্ভব হয়ে উঠছে না। কালকে শপিংয়ে খুব দূরত্ব বজায় রেখে চলতে হবে। রাতে ডিনার করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমাকে আর হাবিব ভাইয়াকে পাঠানো হলো ভাবিদের আনতে। বাসার ভিতর 30 মিনিট বসলাম, কিন্তু তাদের আসার কোনো নাম গন্ধই নেই। কিছুক্ষণ পর রুহি ভাবি আর শিফা নিচে নামলো। আমি শিফার দিকে তাকিয়ে আবারও ক্রাশ খেলাম। অনেক সুন্দর লাগছে ওকে, কিন্তু নিজেকে সচেতন করে চোখ নামিয়ে নিলাম। আমি আর চাই না ওর মায়ায় জড়াতে। যাই হোক,
আমরা বাসার বাইরে আসলাম। ভাবি আর ভাইয়া পিছনে বসলো, আমি গাড়ি ড্রাইভ করছি। শিফাও আমার সাথে সামনে উঠে বসলো। শিফা আমার দিকে তাকিয়ে আছে, ও দেখতেছে আমি ওর সাথে কথা তো বলা দূরের কথা, একবারও তাকাচ্ছি না। তাতে শিফার মন খারাপ হয়ে গেল। ভাবি আর ভাইয়া দুজনে গল্প করতেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা শপিং মলে পৌঁছে গেলাম। সবাই আমাদের দেখতে পেয়ে খুব খুশি হলো। ভাবি আর ভাইয়া দুজনে গল্প করতেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা শপিং মলে পৌঁছে গেলাম। সবাই আমাদের দেখতে পেয়ে খুব খুশি হলো। বড় ভাবি এসে মেজো ভাবিকে নিয়ে গেল, শিফাও তাদের সাথে গেল। আমি বাইরে ঘোরাঘুরি করতে লাগলাম, কারণ জানি আজকে এদের শপিং শেষ করতে দেরি হবে। হঠাৎ ফোনটা বেজে উঠল। আমি তাকিয়ে দেখি ভাইয়া ফোন দিয়েছে। আমি রিসিভ করলাম। হ্যাঁ ভাইয়া বলো। কোথায় তুই? এই তো আমি সামনেই আছি। ওখানে কি করিস? আমাদের কাছে আয়। আচ্ছা আসতেছি। বাইক কিনতে কখন যাবে? শপিং শেষ হোক তারপর। আগে এখানে আমার আর ভাইয়ার এদিক সামলাতে কষ্ট হচ্ছে। আচ্ছা আসতেছি। তারপর ফোন কেটে তাদের কাছে গেলাম। মা, বড় ভাবি, মেজো ভাবি এবং শিফা শাড়ি দেখতেছে। বড় ভাই এবং মেজো ভাই তাদের সাথে দাঁড়িয়ে আছে। তারা আমাকে দেখলো। সবে এসেছিস তুই, আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে আমার অবস্থা শেষ। এই জন্যই তো আসতে চাইনি। কিন্তু এখন তোমাকে আমাদের সাথে থাকতে হবে। আরে সমস্যা একদিন, একটু কষ্ট করি, বাইক তো পাবই। হারামি একটা। হঠাৎ আমার শিফার দিকে চোখ পড়লো, আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম। লিমন, এদিকে আয়। হ্যাঁ ভাবি বলেন। ভালোই তো চলছে। কি বলছেন এসব? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? শিফা বারবার তোর দিকে তাকায়। এতে আমি কি করব? কোনো কিছু একটা আছে, দাঁড়া আমি এটা বের করব। আপনার যা ইচ্ছে করেন, আমি গেলাম বলেই চলে আসলাম। সেখান থেকে বাইরে একটা ঘড়ির দোকানের দিকে গেলাম। এদিকে শিফা সেটা লক্ষ্য করলো। রুহি, আমার একটা ঘড়ি কিনতে হবে, আমি একটু ওদিক থেকে আসি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসবি। বলেই ঘড়ির দোকানের দিকে গেল শিফা। এদিকে আমি একটা ঘড়ি দেখছিলাম। ঘড়িটা নিতে পড়তে বেশ ভালোই লাগতেছে। আমি পিছনে ফিরে ঘড়িটা রেখে যেই হাঁটতে যাব, তখনই শিফা আমার হাত ধরে ফেললো। আপনি আমার হাত ধরতেছেন কেন? এমন করতেছো কেন তুমি? তুমি আমাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছো কেন? সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমাকে দূরে থাকতে বলেছেন, আমি দূরে থাকছি। এখন আপনি দূরে থাকলেই হয় বলেই হাতটা জোর করে ছাড়িয়ে সেখান থেকে চলে আসলাম। ভাইয়াদের কাছে গিয়ে দাঁড়ালাম। অন্যদিকে শিফা অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। সে যেন আজ নতুন লিমনকে দেখছে। সে টের পাচ্ছে প্রিয় মানুষটা কষ্ট দিলে কেমন লাগে। চোখের কোণে হালকা পানি মুছে নিল। তারপর ওখান থেকে দুইটা ঘড়ি কিনে আবারও চলে আসলো রুহি ভাবিদের কাছে। অন্যদিকে আমি ভাবতেছি, শিফা নিজেই তো আমাকে ওর কাছে আসতে বারণ করেছিল, কিন্তু এখন আবার কেন ও এমন করছে? ওকে তো আমি অনেক ভালোবাসতাম, সেটা তো আমাকেও অপমান করে শেষ করে দিয়েছে। মানুষ ভালোবাসবে ঠিক আছে, কিন্তু ভালোবাসার মানুষটি যদি অন্য কারো জন্য অনেক মানুষের সামনে যদি অপমান করে, তাহলে সেটা খুবই কষ্টের বিষয়। লিমন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? চল এবার হাইওয়ের জন্য কেনাকাটা করতে হবে। না কিছু না, চলো। ভাইয়া আর ভাবিরা সামনে হাঁটছে, আমি পিছনে হাঁটছি। লিমন, এবার সব ছেলেদের শপিং হবে। পিছনে দাঁড়িয়ে না থেকে তোর যা লাগবে পছন্দ কর। আম্মু, এখন আমার প্রয়োজন নেই। আমার যা লাগবে তা আমি একাই করে নিব। তা তো হবে না, আপনাকে এখনই আমাদের সাথে করতে হবে ভাইয়া। করে নে এখন। বউ বলতেছে দেখে এখনই করতে হবে, তাই না? একদম বাদরামি করবি না। তোর জ্বালায় একটু কথাই বলতে পারে না, কোনো না কোনো ভাবে বাঁশ দিবি। ভাইয়ার কথা শুনে সবাই হাসতেছে। আচ্ছা ভাইয়া, তোমরা তোমাদেরটা খোঁজো, আমি আমার জন্য একটা পাঞ্জাবি আনতে যাচ্ছি পাশে। ভাইয়া তাহলে শিফাকে নিয়ে যান, ও একজনের জন্য একটা পাঞ্জাবি নেবে। আরে ভাবি, সে তার মতো বেছে করে নিক। লিমন, এটা কেমন কথা? যা চুপচাপ শিফাকে নিয়ে পাঞ্জাবি কিনতে যা। আচ্ছা চলুন। আমি শিফাকে উদ্দেশ্য করে। শিফা উঠে এসে আমার সামনে দাঁড়ালো। চলুন। তারপর আমি আর শিফা পাঞ্জাবির স্টলে গেলাম। আমি আমার মতো পাঞ্জাবি খুঁজতে লাগলাম, শিফাও খুঁজতে লাগলো। একটা আকাশ নীল রঙের পাঞ্জাবি এনে শিফা আমার সামনে দাঁড়ালো। একটু দাঁড়াও তো।
কেন? চুপচাপ কোনো কথা না বলে দাঁড়াও। আমি দাঁড়াতে চাইলাম না, বাট জোর করে আমাকে দাঁড় করিয়ে পাঞ্জাবির মাপ নিল। এটাতে তোমাকে খুব মানাবে, তুমি এটা নাও। আমি আপনার কাছে নিব কেন? সেটা তুমি ভালো করেই জানো। ন্যাকামো না করে এখান থেকে দূরে যান। না গেলে কি করবে? মারবে? তুমি মারতেই পারো আমাকে। আমি মেয়েদের যথাযথ সম্মান করি, আপনি জানেন, সো আপনি চলে যান। আরে তুমি তো তোমার বউকেই মারতেই পারো। সরি, সেদিন কি থেকে কি হয়ে গেল আমি নিজেও বুঝিনি। আরে কি করছো কি? আপনি বলছি না আমায় টাচ করবেন না। ধুর, আমি গেলাম বলেই যেই হাঁটতে যাব, তখনই শিফা আমার হাত ধরে একদম আমার কাছে চলে আসলো। আমার সামনে দুটো মায়াবী চোখ আমার দিকে তাকিয়ে আছে। এত রাগ ভালো না, ভুল করেছি আমি। প্লিজ এমন করো না, খুব কষ্ট হয়। এখন কিন্তু খারাপ হচ্ছে। খারাপ কি করলাম? তুমি এমন করতেছো কেন? একটু ভালোবাসি কথা বলো প্লিজ। আমি কাউকে ভালোবাসি না, আমার ভিতরে যে ভালোবাসা জন্মেছিল তা আর নেই বলেই ওর হাত ছাড়িয়ে চলে আসলাম। এই মেয়েটার সাথে থাকলেই আমি রাগ উঠাতে পারি না। তোর মায়াবী চাহনি আমার রাগ নিমিশেই শেষ করে দেয়। আস্তে আস্তে হেঁটে ভাইয়াদের কাছে গেলাম। কি তুই না পাঞ্জাবি আনতে গিয়েছিলি, সেটা কোথায়? আমি এখন কি উত্তর দিব বুঝতেছি না। এই তো ভাবি, ব্যয়মশার পাঞ্জাবিটা পছন্দ করেছিল, ফুলে রেখে আসছে, আমি নিয়ে আসছি। আমি শিফার দিকে তাকিয়ে দেখি সেই পাঞ্জাবিটা যেটা ও পছন্দ করেছিল। বাহ লিমন, তোর পছন্দ তো অনেক সুন্দর, পাঞ্জাবিটা ভালো হয়েছে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। মেয়েটা আমাকে পাঞ্জাবিটা নিতে বাধ্য করেই ছাড়লো। শিফা আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আমি রাগি চোখে তাকালাম, সে উল্টো আমায় চোখ টিপ মারলো, যা দেখে রাগ আরও বেড়ে গেল। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলাম। যত বেশি শিফার থেকে দূরে থাকতে চাই, ও আমার সাথে বেশি করে দুষ্টুমি করে। যাই হোক, শপিং শেষ করতে করতে দুপুর 3টা বেজে গেল। তাই সবাই রেস্টুরেন্টে খাওয়ার সিদ্ধান্ত নিলাম। সবাই মিলে রেস্টুরেন্টে ঢুকলাম। পাশাপাশি 2 টেবিলে সবাই বসলাম। এক টেবিলে আমি, বড় ভাবি, বড় ভাইয়া আর মেজো ভাইয়া, এবং অন্য টেবিল আব্বু, আম্মু, রুহি ভাবি আর শিফা বসলো। তখনই ওয়েটার আসলো অর্ডার নিতে আমার কাছে। স্যার, মনে হচ্ছে আপনারা শপিং করছেন আজকে। আপনার আর শিফা ম্যাডামের বিয়ে নাকি? ম্যাডাম তো আছেন এখানে। ওয়েটারের কথা শুনে আমার টেবিলের সবাই আমার দিকে তাকালো। আমি তো ভয়ে শেষ, আল্লাহ জানে কি হবে। সবার চোখ জোড়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানো। ওয়েটারের কথা শুনে আমার টেবিলের সবাই আমার দিকে তাকালো। আমি তো ভয়ে শেষ, আল্লাহ জানে কি হবে। সবার চোখ জোড়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানো। আমি সবার চোখের দিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছি, কিন্তু কেউ আমার দিক থেকে চোখই নামাচ্ছে না। আসলে আমি আর শিফা যখন রিলেশনে ছিলাম, তখন মাঝে মাঝে আমরা এখানে আসতাম কফি খেয়ে আড্ডা দিতে। শিফা তো ওয়েটারের কথা শুনে নড়ে চড়ে বসলো, কারণ আব্বু আম্মুর সাথে ছিল। বারবার আমার দিকে তাকাচ্ছে। এই, আপনি কি বলছেন এসব? আমি ওয়েটারকে উদ্দেশ্য করে বলে চোখ গরম দিলাম। স্যার, শিব আপু আর আপনি তো একদিন এসেছিলেন এখানে। ওরা কেন এসেছিল বলতে পারেন? আসলে তারা দুজন প্রথমে আলাদা এসেছিল, কিন্তু স্যার একটা অসহায় ছেলেকে খাওয়াতে এনেছিল, তাই শিবা ম্যাডাম স্যারের সাথে কথা বলতেছিল। তাই আমি ভেবেছি তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সরি, এটা একটা মিস্টেক ছিল। আরে সমস্যা নেই, ভুল হতেই পারে। সবাই খাবার অর্ডার করো। তারপর খাবার অর্ডার করা হলো। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। মনে মনে ওয়েটারকে অনেক ধন্যবাদ দিলাম সব ম্যানেজ করার জন্য। তবে আমার টেবিলের লোকজনের দিকে তাকিয়ে দেখি তারা এখনো তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? ওয়েটার তো বললো মিস্টেক হয়েছে। ওদিকটা আমরা বাসায় গিয়ে দেখবো আজকে। লিমন, সব সময় সবার পেছনে লেগে থাকো তাই না? এবার মজা বোঝাবো। আরে আমার কি দোষ? তুই কি আমাদের বোকা পাইছস? আমরা সবাই বুঝি। আচ্ছা, যা করার কইরো। কিছুক্ষণ ওয়েট করার পর খাবার আসলো। সবাই খাবার খেয়ে নিলাম। এরপর রুহি ও শিফা ভাবিকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবারও আমারও হাবিব ভাইয়ের উপরেই পড়লো। আম্মু, আমাদের বাসায় আসতে একটু দেরি হবে। কেন, কোথায় যাবি তোরা? লিমনের জন্য একটা বাইক কিনবো। আচ্ছা, তাড়াতাড়ি আসিস বাসায়। এদিকে ভাইয়ার কথা শুনে আমার মনটা খুশিতে নেচে উঠল, কিন্তু কাউকে বুঝতে দিলাম না। অন্যদিকে শিফা আমার ইগনোর করা নিয়ে খুব কষ্ট পাচ্ছে।
শিফা তোর কি হয়েছে? সবসময় মন খারাপ করে থাকবে নাকি? কি করব বলো? তোর লিমন ভাইয়া সব সময় আমাকে ইগনোর করে। দেখ, আমার দিকে একবারও তাকায়ও না। আরে তোর ওপর অনেক অভিমান জমে আছে, তোকে যেভাবে হোক ওটা ভাঙাতে হবে। কিভাবে কি করব? আমার সামনেই তো আসতে চায় না। আচ্ছা শোন, আমরা এখন বাসায় না গিয়ে চল তোর দুলা ভাই ও লিমন ভাইয়াকে নিয়ে ঘুরতে যাই। গুড আইডিয়া। তুই দুলা ভাইকে বলে দেখ, তারপর আজকে লিমনকে দেখাচ্ছি। যা করার সাবধানে করিস। অন্যদিকে আমরা সবাইকে বিদায় দিয়ে আমি গাড়িতে গিয়ে বসলাম। ভাইয়া, রুহি ভাবি ও শিফাকে নিয়ে গাড়িতে বসলো। যথারীতি ভাইয়া আর রুহি ভাবি পিছনে, শিফা সামনে এসে বসলো আমার পাশে। আমি গাড়ি স্টার্ট দিলাম। চলো আমরা কোথাও ঘুরে আসি। চলো, হাতে সময় আছে, ঘুরে আসি কোথাও থেকে। এখন ঘুরতে যাওয়া লাগবে না, বিয়ের পর একসাথে ঘুরতে পারবে না অনেক। বেশি কথা না বলে চল তোদের ভার্সিটির পাশে লেকের ওখানে যাই। আরে কয়েকদিন পরেই তো বিয়ে, এখন তো না ঘুরলেও হবে। তাড়াতাড়ি তাদের দিয়ে এসে বাইক কিনতে যাব। তুমি বেশি কথা না বলে যেখানে যেতে বলছি যাও, না হলে বাইক পাবা না। ধ্যাত, আচ্ছা চলো। তারপর বাধ্য হয়ে তাদের বলা জায়গায় নিয়ে গেলাম। আচ্ছা লিমন ভাইয়া, আমি আর আপনার ভাইয়া এখানে বসি, আপনি শিপাকে নিয়ে ওই পাশে আড্ডা দিন। থাক ভাবি, আমি একটু সামনে থেকে ঘুরে আসি, আপনারা এখানেই থাকুন। আমি একটু সামনে যাব, সমস্যা নেই। রুহি, তুই আর দুলা ভাই আড্ডা দে। তারপর আমি চলে গেলাম সামনের একটা দোকানে। সেখান থেকে 3টা সিগারেট নিয়ে চলে গেলাম ভার্সিটির পুকুর পাড়ে। আমি একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। অন্যদিকে শিফা আমার পিছু নিয়েছে, আমি কি করছি সেটা দেখার জন্য। যেই ও দেখলো আমি সিগারেট ধরিয়েছি, সাথে সাথে আমার সামনে চলে আসলো, আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দিল। খেতে আমার মাথাটা গরম হয়ে গেল। আমি যেই হাত উঠিয়ে মারতে যাব, অমনি শিফা চোখ ভয় বন্ধ করে ফেললো। ওর ভয় পাওয়া চেহারাটা দেখে আমি আর মারতে পারলাম না। আমি হাত উঠিয়ে মারছি না দেখে শিফা আস্তে আস্তে চোখ খুলছে। কি হলো? মারলে না কেন আমায়? আমি কিছু বললাম না। কি হলো? মারো আমায়। তবুও তুমি সিগারেট খেতে পারবে না। আমি সিগারেট খেলে আপনার সমস্যা কি? আমার অনেক সমস্যা আছে, কারণ তোমার পুরো শরীরের উপর আমার অধিকার। আপনি ভুল ভাবছেন, সেটা ছিল এক সময়, বাট এখন নেই। আমাকে আমার মতো থাকতে দিন। তুমি আমার ছেলে, আমার থাকবে। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, তা না হলে তুমি আমায় মারলে না কেন? আপনি জানেন আমি মেয়েদের সম্মান করি, তাই মারেনি। আর ভালোবাসা, আপনাকে আমি আর ভালোবাসি না বলেই হেঁটে চলে আসতে যাব, তখন আমার হাত ধরে ফেললো শিফা। তারপর একদম আমাকে ওর কাছে নিয়ে নিল। এত রাগ কেন তোমার? তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমায় ভালোবাসো না? আপনার দিকে তাকানোর কোনো ইচ্ছেই নেই আমার, চোখের দিকে তো দূরের কথা। তুমি আমাকে এতটা ঘৃণা করো? আমি আর কিছু না বলে চলে আসলাম সেখান থেকে। আর ভালো লাগছে না আমার এখানে। সোজা ভাইয়াদের কাছে চলে আসলাম, দেখি তারা কথা বলতেছে। ভাইয়া, এখন চলো যাই, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা শিফা কোথায়? আমি জানি না, সে আমার সাথে ছিল না। আচ্ছা আমি ফোন করে আনতেছি। এদিকে শিফা আমার কথায় কষ্ট পেয়ে কান্না করে দিয়েছে। ও একা একা পুকুর পাড়ে বসে কান্না করছিল। তখনই ওর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রুহি ভাবে কল দিয়েছে। হ্যাঁ শিফা, কোথায় তুই? এই তো, এই পাশে পুকুর পাড়ে। আচ্ছা এখন চলে আয়, বাসায় যাব। আচ্ছা আসতেছি বলে ফোন কেটে দিলাম। তারপর শিফা উঠে আমাদের এখানে চলে আসলো। যেই শিফা আমাদের কাছে আসলো, দেখি ওর চোখ লাল, বুঝে গেলাম কান্না করেছে। কিন্তু এ যেটা করেছে তার কাছে এটা কিছুই নয়। এ কি শিফা, তোর চোখ লাল কেন? আসলেই তো, কি হয়েছে? চোখে পোকা পড়েছিল দুলা ভাই, তাই এমন হয়েছে। ও, চোখে পানি দাও তাহলে। আরে সমস্যা নেই, বাসায় গেলে ঠিক হয়ে যাবে। আরে চুপ থাকো। লিমন, যা গাড়ি থেকে পানির বোতল নিয়ে আয়। আমি গাড়ি থেকে পানির বোতল এনে শিফাকে দিলাম। তারপর শিফা চোখে পানি দিল। আমি ওর দিকে তাকিয়ে দেখি এখনো অনেকটা লাল। আচ্ছা এখন চলো সবাই। তারপর সবাইকে নিয়ে ভাবিদের বাসার সামনে চলে গেলাম। তারপর সব ব্যাগ নামিয়ে ভাবিকে বিদায় জানিয়ে চলে আসলাম। শিফার দিকে একবার তাকিয়েছিলাম, দেখি আমার দিকে অসহায় চাহনিতে তাকিয়ে আছে। আমি চলে আসলাম। আসলে ওর এইভাবে তাকিয়ে থাকা দেখলে নিজেকে ঠিক রাখতে পারবো না। ভাইয়াকে গিয়ে বাইকের শোরুমে চলে গেলাম।
সেখান থেকে ভাইয়া তার পছন্দ মতো ভালো একটা বাইক কিনে দিল। বাইকের দাম বললাম না, আপনারা যে কোনো একটা ধরে নিন। তারপর ভাইয়া গাড়ি নিয়ে আর আমি বাইক নিয়ে বাসায় আসলাম। বাইক রেখে বাসায় ঢুকে সবার সাথে কথা বলে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে নিচে আসলাম, দেখি বড় ভাবি, বড় ভাইয়া ও হাবিব ভাইয়া আড্ডা দিচ্ছে। আমিও সেখানে গেলাম। সবাই আমাকে খেয়াল করলো। এখন তো অনেকে না জানিয়ে প্রেমও করে, আমরা শুধু জানি না। খোঁচাটা যে আমাকে মেরেছে তা বুঝতে পারছি, কিন্তু আমি না বোঝার ফান করলাম। আজকাল আমাদের লাগে নাকি প্রেম করে একটু বলেও নি। এবার একটু খারাপ লাগলো। ভাইয়া কি বলছে এসব? যা বলার তো সত্যিই বলেছে, আমি সবই জানি। আমাকে তোর ভাবি সবই বলেছে। আমার আর কিছু বলার রইল না, চুপ থাকলাম। তবে ওর পছন্দটা কিন্তু খুব ভালো। আরে ভাবি, ওর সাথে আগে সম্পর্ক ছিল, এখন নেই। চুপ কর তুই, মেয়েটা তোকে এখনো ভালোবাসে। কিন্তু আমি আর এসবে নেই। আর এই বিষয়ে যদি বাসায় বসে কেউ কোনো কথা বলো, আমি বিয়েতে থাকবো না বলে দিলাম। বলেই আমার রুমে চলে আসলাম। শেষে ফেসবুকিং করতে লাগলাম। ও এত রিয়েক্ট করলো কেন? আসলে আমার সাথে ঘটা ঘটনাগুলো বলল হাবিব ভাইয়া। তাহলে একটু রাগ করা স্বাভাবিক লিমনের। কিন্তু মেয়েটা ওকে খুব ভালোবাসে, ওর ভুল ও বুঝতে পেরেছে। তাহলে এখন যা করার শিবাকেই করতে হবে। ওর রাগ ভাঙাতে হবে যেভাবেই হোক। ওর যা রাগ, শিফা পারবে কিনা সন্দেহ আছে। দেখি কি হয়। অন্যদিকে শিফা ও রুহি ভাবি সব জিনিসপত্র নিয়ে বাসায় ঢুকলো। সবাইকে দেখিয়ে রুমে গেল দুজনে। আজকের দিনটা ভালোই কাটলো। রুহি ভাবি কথার জবাব না পেয়ে শিফার দিকে তাকালো। দেখি মন খারাপ করে বসে আছে। কিরে, কি হয়েছে? মন খারাপ করে আছিস কেন? কিছু না, এমনি। আমার কলিজাটা তো আর এমনি এমনি মন খারাপ করবে না। কি হয়েছে আমাকে খুলে বল। ও আমাকে ঘৃণা করে, এখন আমার দিকে ফিরেও তাকায় না। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সে আশাতেই আছি। তোকে একটু কষ্ট সহ্য করতে হবে। যত কষ্টই হোক, আমি ওকে ছাড়া বাঁচবো না। তাহলে মনটা শক্ত করে লিমন ভাইয়ার পেছনে লেগে থাক। আর আমি তোর বিষয়ে তোর দুলাভাইকে বলেছি, সেও হেল্প করবে এই বিষয়ে, সমস্যা নেই। শিফার মুখে হাসি ফুটল। তুই পৃথিবীর সেরা বেস্ট ফ্রেন্ড আমার। শোন, বিয়ের পর তোর বিষয়টি দেখতে হবে। আচ্ছা, তোর বিয়েটা হোক আগে, তারপর তোর দেবরকে দেখাবো মজা। আরে লিমন ভাইয়াকে তুই কি করবি? আমাকে কষ্ট দেওয়ার স্বাদ উঠাবো। আচ্ছা, দেখবো নে। আচ্ছা রুহি, আমি এখন বাসায় যাই। সেই সকালে এসেছি, বাবা বকবে। আচ্ছা যা, আর সাবধানে যাস। তারপর শিফা বাসায় চলে গেল। এভাবে চলে গেল আরো 4টি দিন। শিফা নানাভাবে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছে, বাট আমি তেমন কোনো সুযোগই দেইনি। সেদিনের কাণ্ডটা আমার যখনই মনে পড়ে তখন মন ওর কথা ভাবতেও সায় দেয় না। আজকে ভাইয়ার গায়ে হলুদ। সন্ধ্যার সময় হলুদ নিয়ে ভাবির বাড়ি আমি যেতে চেয়েছিলাম না, কিন্তু ভাইয়ার জন্য যেতে হলো। তাকে তো যেতে দেবে না সেখানে, তাই আমাকে নাকি ভাবি হলুদের জন্য কেমন সেজেছে সেই ছবি তুলে এনে দিতে হবে, তাই যেতে হচ্ছে। যদি না যায় তাহলে ভাইয়া মন খারাপ করবে। আমি চাই না বিয়ের মধ্যে ভাইয়ার মন খারাপ হোক। যাই হোক, আমরা হলুদ নিয়ে বের হলাম। এই হলুদ ভাবিকে লাগিয়ে নিয়ে এসে আবার ভাইয়াকে হলুদ লাগাতে হবে। আমি, বড় ভাইয়া, ভাবি, আমি এবং কয়েকজন কাজিন বের হলাম হলুদ নিয়ে ভাবিদের বাসায় যাওয়ার জন্য। যাই হোক, আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম। আমরা যাওয়াতে কিছু লোকজন আমাদের গাড়ির সামনে আসলো। আমরা সবাই ভিতরে গেলাম। হঠাৎ আমার চোখ শিফার দিকে গেল। হলুদের শাড়িতে খুব সুন্দর লাগছিল, আমি চোখ ফেরাতেই পারছি না। আজকে ভাইয়ার গায়ে হলুদ। সন্ধ্যার সময় হলুদ নিয়ে ভাবির বাড়ি আমি যেতে চেয়েছিলাম না, কিন্তু ভাইয়ার জন্য যেতে হলো। তাকে তো যেতে দেবে না সেখানে, তাই আমাকে নাকি ভাবি হলুদের জন্য কেমন সেজেছে সেই ছবি তুলে এনে দিতে হবে, তাই যেতে হচ্ছে। যদি না যাই তাহলে ভাইয়া মন খারাপ করবে। আমি চাই না বিয়ের মধ্যে ভাইয়ার মন খারাপ হোক। যাই হোক, আমরা হলুদ নিয়ে বের হলাম। এই হলুদ ভাবিকে লাগিয়ে নিয়ে এসে আবার ভাইয়াকে হলুদ লাগাতে হবে। আমি, বড় ভাইয়া, ভাবি, আমি এবং কয়েকজন কাজিন বের হলাম হলুদ নিয়ে ভাবিদের বাসায় যাওয়ার জন্য। যাই হোক, আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম। আমরা যাওয়াতে কিছু লোকজন আমাদের গাড়ির সামনে আসলো। আমরা সবাই ভিতরে গেলাম। হঠাৎ আমার চোখ শিফার দিকে গেল। হলুদ শাড়িতে খুব সুন্দর লাগছিল, আমি চোখ ফেরাতেই পারছি না। এভাবে তাকিয়ে থাকিস না, নজর লেগে যাবে। ভাবির কথায় আমার হুঁশ ফিরল। কি
কি বলছেন এসব? আমি সব দেখেছি, ওর দিকে তাকিয়ে তো চোখের পলকও ফেলিস না। আরে কি যে বলেন না আপনি, আসুন যা কাজ করতে এসেছি সেটা করতে হবে। চল রুহির কাছে যাই। আমরা রুহি ভাবির কাছে যাওয়ার জন্য স্টেজের দিকে হাঁটা শুরু করলাম। অন্যদিকে শিফা মনে মনে, ইস কি সুন্দর লাগছে ওকে, আমাকে ওর আশেপাশেই থাকতে হবে। তবে ও তো শুধু রাগ দেখায় আমায়, তবে আজ তো অনেক সুন্দরভাবে আমার দিকে তাকিয়েছিল। আমাকে এখনো ভালোবাসে, কিন্তু সেটা বুঝতেই দেয় না। এদিকে আমি রুহি ভাবির কাছে চলে আসলাম। তার কাছে এসে দাঁড়াতেই শিফাও সেখানে চলে আসলো। আমি ভাবির সিঙ্গেল কিছু পিক তুললাম। একটু পরে হলুদের অনুষ্ঠান শুরু হবে, তাই একটা সিগারেট খাওয়ার জন্য নিরিবিলি জায়গায় গেলাম। একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। আপনি খুব সুন্দরভাবে খেতে পারেন। কথাটি শুনে আমি অবাক হয়ে পিছনে ফিরলাম। হাই, আমি ঋতু, রুহি আপুর খালাতো বোন। ও আচ্ছা, তাই এখানে কি? কিছু না, বাট আপনার সাথে কথা বলতে এসেছি। দেখুন, আমি এসব কথাবার্তা পছন্দ করি না। ভাব নিচ্ছেন নিজে থেকে কথা বলছি দেখে? আমি কি কথা বলতে বলেছি আপনাকে? তখনই শিফা এসে পড়লো। ওই ঋতু, তুই এখানে কি করছিস? কিছু না, একটু কথা বলতেছি। শিফার রাগে চোখ বড় বড়, কথা বলে ভয় লাগছিল। এর আগে একটা মেয়ে আমার সাথে কথা বলতে এসেছিল। শিফা মেয়েটিকে চুল ধরে ইচ্ছে মতো থাপ্পড় দিয়েছিল। অনেক কষ্টে ওকে জড়িয়ে ধরে শান্ত করেছিলাম। এখন যা, তুই লিমন আমার বয়ফ্রেন্ড, ওর সাথে তোর কথা বলতে হবে না। ঋতু আর কোনো কথা না বলে চলে গেল। তারপর শিফা এসেই আমার কলার ধরলো। ওর সাথে তোর এত কিসের কথা থাকে? হ্যাঁ, আমি ওর সাথে কথা ইচ্ছে করে বলিনি, ও এসেই ফালতু বকবক করছিল। তুই ওকে আমার কথা বলে চলে যেতে বললি, তা না বললি না কেন? এখন কি ক্যারেক্টার পাল্টে গেছে নাকি? মেয়েদের দেখলে কথা বলতে ইচ্ছে করে, তাই না? শিফার কথা শুনে আমার মেজাজ গরম হয়ে গেল। কলার চাড়িয়ে ঠাস করে গালে একটা থাপ্পড় দিলাম। এই প্রথম আমি শিফার গায়ে হাত দিলাম। শিফা গালে হাত দিয়ে ছলো ছলো চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি শুরু করেছেন আপনি? সেদিন অপমান করেছেন, আমি মাথা নিচু করে চলে এসেছি, কিন্তু আজ আপনি আমার ক্যারেক্টার নিয়ে বললেন। আপনি জানেন আমি মেয়েদের সম্মান করি, যতটা সম্ভব তাদের থেকে দূরে থাকি। সবই জানেন আমার ব্যাপারে, আপনাকে আমি কখনো ক্ষমা করব না বলে চলে আসলাম সেখান থেকে। ধৈর্যের একটা লিমিট আছে, সব সময় সব কিছু ছাড় দেওয়া যায় না। চলে আসলাম অনুষ্ঠানে। শিফা সেখান থেকে কান্না করতে করতে বাসায় চলে গেল। বাসায় গিয়ে নিজেই নিজের চুল ছিঁড়তে চাইছে, ভাবছে বারবার ভুল করে যার জন্য লিমন আমার থেকে দূরে সরে যাচ্ছে। লিমন তো মেয়েদের সাথে কখনো ইচ্ছে করে কথা বলেনি, আমার এত রাগ কেন? ওইদিকে আমরা হলুদের অনুষ্ঠানের কাজ সেরে বাসায় এসে ভাইয়ার হলুদের অনুষ্ঠান শেষ করলাম। এদিকে রুহি ভাবি হলুদের অনুষ্ঠানে শেফাকে না পেয়ে কল দিয়ে যাচ্ছে বারবার, কিন্তু ফোন ধরছে না শেফা। শেষ পর্যন্ত শেফার আম্মুকে ফোন দিল। হ্যাঁ রুহি, বল। আন্টি, শিফা কি বাসায় গিয়েছে? ও তো চলে আসছে। আচ্ছা আন্টি, ওকে ফোনটা দিন তো, আমার ফোন ধরছে না। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। শেফার আম্মু শিফার রুমের সামনে গিয়ে দেখে দরজা লাগালো। নক দেওয়ার পর শিফা দরজা খুললো। কি হয়েছে, তুই রুহির ফোন ধরছিস না কেন শিফা? আম্মু, ফোনটা সাইলেন্ট ছিল। আচ্ছা এই নে, কথা বলে ফোনটা রুমে দিয়ে আসিস, আমার কাজ আছে। তারপর শিফা আচ্ছা বলে ফোন হাতে নিয়ে কানের কাছে ধরলো। এই বান্তরনি, তুই কোথায় ছিলি? আমার হলুদের? সরি, মনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই চলে আসছি। কিছু মনে করিস না, কালকে সকালে ঠিক সময় চলে আসবো। কেন, কিসের জন্য মন খারাপ তোর? লিমন ভাইয়ের সাথে আবার কিছু হয়নি তো? আসলে আমার সাথে ঘটা সব ঘটনা খুলে বললাম। শাকচুনি, সবসময় ঝামেলা করিস তুই। কি করবো বল, তুই তো জানিস ওর পাশে আমি কোনো মেয়েকে সহ্য করতে পারি না। আচ্ছা, আমি সব দেখবো, টেনশন করিস না। কালকে অনেক কাজ, তোর সময় মতো চলে আসিস। তারপর দুজনে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো। বিয়ের দিন সকালবেলা। বাড়িতে অনেক মেহমান, বাসায় তেমন কাজ নেই, সব আগেই গুছিয়ে নিয়েছি। বন্ধুরা আগে থেকেই আমাদের বাসায়। দুপুর 12টার সময় ভাবিদের বাসায় যাব, টুকটাক সব গুছিয়ে নিয়েছি। হঠাৎ আমার চাচাতো বোন অঝরা সামনে আসলো। ও শিফার থেকে 1 বছরের ছোট। ভাইয়া, কি হয়েছে, মন খারাপ করে আছিস কেন তুই? সবাই আমাকে রেখে পার্লারে চলে গেছে না জানিয়ে।
আরে আমার লক্ষ্মী বোনটা এমনিতেই সুন্দর, না সাজলেও হবে। তুমি আমাকে নিয়ে যাবে নাকি আমি কান্না শুরু করব? তোরা আমাকে শাস্তি দিলি না? আচ্ছা, তোকে কান্না করতে হবে না, আমাদের এখানে সবচেয়ে ভালো পার্লারে নিয়ে যাব তোকে। এই তো আমার বেস্ট ভাইয়া, আমি রেডি, তুমি রেডি হয়ে নিচে নামো। আচ্ছা যা, আমি আসতেছি। অথরা নিচে গেল। আমি রেডি হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে বলে অথরাকে নিয়ে পার্লারের দিকে যেতে লাগলাম। অন্যদিকে শিফা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে গেল রুহি ভাবির কাছে। গিয়ে রুহি ভাবির রুমে গেল। শিফাকে দেখে, আসছিস তুই? আমি তো ভাবছি আসবেই না। শিফা গিয়ে রুহি ভাবিকে জড়িয়ে ধরল। আমার বেস্টুর বিয়ে আর আমি থাকবো না তা কি করে হয়? আসছে বেস্ট দেখাতে, তাহলে কালকে চলে যেতি না? খুব দুঃখিত রে। হয়েছে, থাক, বাদ দে। এখন চল, পার্লারে যেতে হবে। তোর তো সাজতে হবে, তাই না? আরে না, আমার পার্লারে সাজতে হবে না, আমি হালকা মেকআপ করলেই হয়ে যাবে। তবে তোকে খুব সুন্দর করে বধূ সাজাতে হবে, যাতে দোলাভাই চোখ সরাতে না পারে। যা শয়তানি। তারপর রুহি ভাবিরা পার্লারে যেতে লাগলো। এদিকে আমি অথরাকে নিয়ে পার্লারের সামনে গিয়ে নামলাম। তখনই আরও একটা গাড়ি পার্লারের সামনে থামলো। গাড়ি থেকে রুহি ভাবি ও শিফা সহ আরও কয়েকজন মেয়ে বের হলো। রুহি ভাবি ও শিফা আমাকে দেখলো। শিফা অথরার দিকে তাকিয়ে আছে, আবার আমার দিকেও তাকায়। আরে লিমন ভাইয়া, আপনি পার্লারের সামনে কি করেন? আসলে ওর জন্য এখানে আসতে হলো। আমার চাচাতো বোন অথরা, ওকে ফেলে সবাই পার্লারে চলে গেছে, তাই আমার কাছে সে কান্না করা ধরেছিল, তাই নিয়ে আসতে হলো। ও আচ্ছা, দাওয়া ধরা, তুমি আমার সাথে চলো। অথরা যা ভাবি ওকে আগে থেকে ছেড়ে দিয়েন, আমি বাইরে অপেক্ষা করব তো। যাবো, বাট কিসে? আরে বোকা, আর সাথে হাবিব ভাইয়ার বিয়ে হবে। আরে ভাইয়া, আগে বলবে না? চলেন ভাবি। চলো। ভাবি ওকে একটু আগে ছাড়িয়েন, বাসায় অনেক কাজ আছে, আমি বাইরে অপেক্ষা করতেছি। আচ্ছা ভাইয়া, আমি ওকে আগেই পাঠাবো। তারপর রুহি ভাবি অথরা ও তার সাথে যারা এসেছিল সবাইকে নিয়ে পার্লারের ভিতরে গেল, কিন্তু শুধু শেফা ছাড়া। আমি ওকে না দেখার ভান করে একটা দোকানে গেলাম। আমার পিছু নিল। আমি একটা সিগারেট কিনে ধরিয়ে টানতে লাগলাম। শেফা আমার সামনে এসে দাঁড়ালো। আমি সিগারেট সাবধানে ধরে টানতে লাগলাম, কারণ শেফা অনেক সিগারেট নষ্ট করেছে আর নষ্ট করতে দিতে চায় না, ও যে কোনো সময় ফেলে দিতে পারে। কিন্তু ও আমাকে অবাক করে দিয়ে দোকানদারকে বলতে শুরু করলো, কাকা, একটা সিগারেট দেন তো। ওই যে ছেলেটা কি সিগারেট খাচ্ছে, ওই সিগারেটটা দিন। তারপর দোকানদার আমি যে সিগারেট খাই ওইটার একটা শেফার হাতে দিল। আমি ওর কাণ্ড দেখে ভাবছি এই মেয়ের মাথায় কি চলছে আল্লাহই ভালো জানে। যাই হোক, শেফা সিগারেট হাতে নিয়ে আমার সামনে আসলো। আমি দেখেও না দেখার ভান করে সিগারেট টানতে লাগলাম। লাইটারটা দাও তো। নিশ্চুপ সিগারেট টানতে লাগলাম। আমার মুখটা ওর দিকে ঘোরালো। আমি তোমাকে বলতেছি লাইটারটা দাও। আমার কাছে লাইটার নেই। শিফা এবার জোর করে আমার প্যান্টের পকেট থেকে লাইটারটা বের করে নিল। আপনি লাইটার দিয়ে কি করবেন? লাইটারটা দিন। শিফা আমার কথার কোনো উত্তর না দিয়ে আমাকে অবাক করে দিল, কারণ ও সিগারেটটা মুখে নিয়ে লাইটার দিয়ে সিগারেটটা ধরালো। হালকা কেসে উঠল, কিন্তু আবার আমার চোখের দিকে সিগারেটে মুখ নিয়ে জোরে টান দিল। এবার শিফা জোরে জোরে কাশতে মাথা ও নাক চেপে ধরেছে। ওর অবস্থা দেখে আমি ওর মাথায় হাত দিলাম। ওর চোখের দিকে তাকিয়ে দেখি হালকা লাল, চোখের কোণে পানি। আমি ওকে ধরে বসালাম, তারপর পানি খাইয়ে দিলাম। প্রথমে খেতে চেয়েছিল না, পরে আমার চোখের দিকে তাকিয়ে খেয়ে নিল। যেটা না পারে তার সেটা না খাওয়াই ভালো। তুমি খাও কেন? কেন ঠোঁটটা কালো করতেছো? কেন ওই চোখের সাময়িক সময়ের জন্য লাল করো? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমি তোমার ভাইয়ের হবু বউ। তা ঠিক বুঝলাম, কিন্তু তোমার লিপস্টিক ভাইয়ের ঠোঁটে কেন? আমি তাড়াতাড়ি আমার হাত দিয়ে মুখ মুছে ফেললাম। তোমার ভাই আমার সাথে রাগ করে আছে, তাই মিষ্টি দিয়েছে একটা। ও আচ্ছা, আমি তো জানতাম ভাইয়া শিফা নামের কাউকে ভালোবাসতো, কিন্তু তুমি তো রুহি ভাবির বান্ধবী। আমি শিফা, আর আমি তোমার রুহি ভাবির বান্ধবী। ও তাহলে এই ব্যাপার, তোমাদের কেমিস্ট্রি তো ভালোই চলতেছে তাহলে। ওই চুপ কর তুই, তোকে এখানে না আনাই ভালো ছিল। আগেই ভালো দেখাচ্ছিল, এখন পেতনি সাজছিস। তোমার বউ পেতনি, সরি, শিফা ভাবি তো খুব মিষ্টি। থ্যাংক ইউ, কিন্তু তোমার ভাই এখন আমার দিকে তাকায় না। ওই চল তুই বলেই অচরার হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসলাম। ভাবি
বিয়েতে গিয়ে কথা হবে। তুমি খুব সুইট। তারপর ওকে গাড়িতে উঠিয়ে বাসায় চলে আসলাম। তারপর অথরাকে গাড়িতে উঠিয়ে বাসায় চলে আসলাম। ভাইয়াকে রেডি করানো হচ্ছে, একটু পরেই বের হব রুহি ভাবিদের বাসার উদ্দেশ্যে। অন্যদিকে শিফারাও সেজে বাসায় চলে গেল। যাই হোক, ভাইয়াকে রেডি করিয়ে নিয়ে আমরা বের হলাম। আমরা তিনজনই একই গাড়িতে বসে আছি। ইয়ার্কি করতে করতে আমরা রুহি ভাবিদের বাসার সামনে চলে আসলাম। এখানে গেটে দাঁড়িয়ে আছে অনেক সুন্দরী রমণী, শেফা আর ঋতু আছে। আমি শেফার দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর করে সেজেছে, হালকা মেকআপ করে। হঠাৎ শেফা আমার দিকে তাকালো, আমি চোখ নামিয়ে ফেললাম। আচ্ছা, এখানে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এখানে এখন 10,000 টাকা দিয়ে দুলাভাই ফিতা কেটে ভেতরে ঢুকতে হবে। ভাইয়ার বউ, ভাইয়া নিবে, এতে গেটে কেন টাকা দিবে? টাকা না দিলে ফেটেও যেতে পারবেন না, আর আপনার ভাই বউ নিতে পারবে না। আচ্ছা ভাইয়া চলো, তোমার বিয়ে করতে হবে না। দুলা ভাই, 10,000 টাকার জন্য কি বউ রেখে চলে যেতে চাচ্ছেন? এটা যদি রুহি শুনে কি অবস্থা হবে ভেবেছেন? মেজ ভাইকে উদ্দেশ্য করে বললাম। আরে আমি বলছি নাকি যে আমি বিয়ে না করে যাব? তাহলে টাকা দিয়ে প্রবেশ করুন। ভাই আমার টাকাটা দিয়ে দে, না হলে তোর ভাবি আস্ত রাখবে না আমায়। মেঝো ভাইয়া আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ওইদিকে সবাই হাসতেছে ভাইয়ার কথা শুনে। আমি বড় ভাইয়াকে ইঙ্গিত করলাম, ভাইয়া টাকাটা দিয়ে দিল। ভাইয়া, তুমি ভাবি কি এত ভয় পাও? চুপ থাক, তুই সময় হলে তাইও বুঝবি। আচ্ছা দেখা যাবে, এখন ফিতা কাটো। তারপর ভাইয়ার হাতে কেচি দিল এবং ভাইয়া ফিতা কাটলো। আমরা সবাই ভিতরে প্রবেশ করলাম। ভাইয়াকে স্টেজে নিয়ে বসানো হলো, আমাদের সবাই এক জায়গায় বসানো হলো। শিফা আর ঋতু আমাদের সবার জন্য শরবত আর মিষ্টি নিয়ে আসলো। শিফা এক গ্লাস শরবত নিয়ে আমার সামনে আসলো। এই নিন বিয়া সাহেব, আপনার শরবত। সরি, আমি শরবত খাই না। শিফা গিয়ে একটা চামচে করে মিষ্টি আনলো। অধরা শিফার কাণ্ড দেখে হাসতেছে। বিয়ায় শরবত তো খান না, এই নিন মিষ্টি, আমি খাইয়ে দিচ্ছি। আমাকে দিন, আমি খেয়ে নিচ্ছি। কিন্তু শিফা কোনো কথা না শুনে আমাকে জোর করে মিষ্টি খাইয়ে দিল। আমি কোনো মতে মিষ্টিটা খেয়ে শিফার দিকে রাগি চোখে তাকালাম, কিন্তু সে আমার দিকে তাকিয়ে হাসতেছে। যাই হোক, সবাইকে শরবত ও মিষ্টি খাওয়ানোর পর্ব শেষ হলো। তারপর যে যার মতো বিয়ে বাড়ি ঘুরতে লাগলাম, আমিও দাঁড়িয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ শিফা হাত ধরে টানতে টানতে আমাকে একটা নিরিবিলি স্থানে নিয়ে আসলো। এ কি, তুমি আমাকে এখানে আনলে কেন? আরে বিয়া সাহেব, তোমার সাথে একটু আলাদা আড্ডা দিব, তাই এখানে আনলাম। কিন্তু আমি আড্ডা দিতে ইচ্ছুক নই। আমার দিকে তাকাইতেছো না কেন? তোমাকে দেখার ইচ্ছে আমার আগেই শেষ হয়ে গেছে। বললেই হলো নাকি? আমি তোমার চোখের মনি হয়ে থাকবো। আমি একটা তাচ্ছিল্যের হাসি দিলাম। একদম এইভাবে হাসবা না। কেন এমন করছো? হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে শিফাকে একটু ওয়েট বলে দূরে গেলাম কথা বলতে। তখনই শিহাব চলে আসলো আমাদের ওখানে। আরে শিফা, তুমি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে আমি শেষ। শিফা আমার দিকে তাকাচ্ছে। কেন তুমি আমাকে খুঁজতেছো কেন? আরে বাবা, কতদিন তোমার সাথে যোগাযোগ নেই, তাই চলে আসলাম বিয়েতে তোমার সাথে দেখা করার জন্য। ও, এখন শরীর ভালো আছে তোমার? আমার কথা বলা শেষে ওখানে এসে দেখি শিফা শিহাবের সাথে কথা বলতেছে। আমার একটু রাগ উঠলো, কিন্তু আমি রাগ দমিয়ে নিলাম। শিফা যখন এত কিছুর পরও শিহাবের সাথে যোগাযোগ রেখেছে, তাহলে আর শিহাবের উপরে রাগ করে কি লাভ? ভাবলাম সেদিন শিহাবকে মারা উচিত হয়নি, তাই ওর সাথে ব্যাপারটা মিটমাট করে নেই। তাই ওদের সামনে আসলাম। আমার শরীর ভালো। বাই দ্য ওয়ে, তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। ধন্যবাদ বলেই পাশে তাকালো। তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। শিহাবও তাকালো আমার দিকে। শিহাব একটু ভয় পেয়েছে আমাকে দেখে। যতই হোক, সেদিন এর মারের কথা তো আর ভুলতে পারবে না। আর শিহাব, কেমন আছো তুমি? জি ভাইয়া, ভালো। আপনি? আমিও ভালো। এভাবে কথা বলছো কেন তুমি? ভয় পেও না, আর তোমাকে মারবো না কেউ। আর সেদিনের কথা ভুলে যাও, ওটা মিস্টেক ছিল। আচ্ছা ভাইয়া। তোমাকে বিয়েতে ইনভাইট করেছিল কে? এই তো ভাইয়া, শিবা আর রুহি দুজনেই করেছে। আমি শিফার দিকে তাকালাম। শিফা মাথা নিচু করলো। আমি আর ওর দিকে তাকালাম না। আচ্ছা শিহাব, তোমরা আড্ডা দাও, আমার একটু কাজ আছে বলেই চলে আসলাম সেখান থেকে। তুমি এটা কি করলে? কেন, আমি কি করেছি? তুমি এখানে এসে আমার কাছে আসলে কেন? যাও বিয়ে বাড়ি ঘুরো, আমারও কাজ আছে। আমি বিয়ে বাড়ি ঘুরছিলাম মন খারাপ করে,
কারণ আজ শিফার ব্যাপারে খুব খারাপ লাগলো। ও এত কিছু হয়ে যাওয়ার পরেও কিভাবে শিহাবের সাথে যোগাযোগ রাখলো। হঠাৎ করে ঋতু সামনে পড়লো। এই যে, আপনাকে কতক্ষণ ধরে খুঁজতেছি, পাচ্ছি না। আমি কথা শুনেও না শোনার ভান করে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু ঋতু দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো। আপনাকে ডাকছি, শুনছেন না কেন? দেখুন, আমি মেয়েদের সাথে কথা বলি না, তাই দূরত্ব বজায় রাখুন। এত ভাব ভালো না মিস্টার। সবার সাথে কথা না বললেও আমার সাথে বলতে হবে। আমি চোখ গরম করে মেয়েটার দিকে তাকালাম, কিন্তু ও আমার রাগ দেখে আসছে। আমি হেঁটে চলে যাচ্ছিলাম পাশ কাটিয়ে, কিন্তু এবার হাত ধরে থামালো। অন্যদিকে শেফা আমার দিকে খুঁজতে খুঁজতে হঠাৎ পেল ঋতু আমার হাত ধরেছে। শিফার অনেক রাগ উঠে গেল, তাই দৌড়ে চলে আসলো আমার দিকে, এসে হাতটা ছাড়িয়ে নিল। তোকে না বলছি লিমন আমার বয়ফ্রেন্ড, ওর ধারের কাছেও আসবি না ঋতুকে উদ্দেশ্য করে। একদম রাগ দেখাবে না আমার সাথে আপু। আমি তোমাকে ভয় পাই না। আর লিমন ভাইয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই এখন। আর আমি জানি আমি লিমন ভাইয়াকে ভালোবাসি, তাই বাড়াবাড়ি করবা না। ঋতুর কথায় শিফা থমকে গেল। তুই লিমনকে ভালোবাসিস মানে? থাপ্পড় দে, তোর দাঁত ফেলে দিব। যা এখান থেকে, না হলে এখন রুহিকে সব জানাবো। আপু এখন চলে যাচ্ছি, তবে আমি ভালোবাসি লিমন ভাইয়াকে, তাই তাকে ছাড়ছি না। আমি এতক্ষণে ওদের কাণ্ড দেখছিলাম। ঝগড়াটা শেষ হওয়ার পর আমিও হাঁটা ধরেছিলাম, তখনই শিফা আমার হাত ধরল। তুই কোথায় যাচ্ছিস? তোর কোথাও যাওয়া লাগবে না, তোর উপর অনেকের নজর পড়ছে, তুই আমার সাথে থাকবি। হাত ছাড়ো তুমি। না, ছাড়বো না। আমি মেয়েদের সম্মান করি, তুমি জানো। আমাকে রাগিও না, তুমি তোমার সম্মান বজায় রাখো। তোমার কাছে আমার কোনো সম্মান নেই, তুমি যা ইচ্ছা করো, বাট তোমাকে আমার সাথে থাকতে হবে। আমি কিছু বলার আগেই আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে এক জায়গায় বসিয়ে দিল। শিফাও সেখানে বসলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও আগের ঘটনার জন্য। তোমার উপর আমার কোনো রাগ নেই, সো এইসব কথা না বলাই ভালো। শিফা আর কিছু বলতে যাবে তার আগেই ডাক দিল সবাইকে, এখন বিয়ে পড়ানো হবে। আমি উঠে চলে গেলাম। কিছুক্ষণের মধ্যেই বিয়ে সম্পন্ন হলো, তারপর খাবার খাওয়ানো হলো। এখন বাসায় যাওয়ার পালা। ভাবি কান্না করছে এবং ভাবির আব্বু আম্মু। ভাবিকে বুঝিয়ে গাড়িতে বসানো হলো। এর মধ্যে শিফা সবসময় আমার সাথে ছিল, একটুও চোখের আড়াল করেনি। যাই হোক, আমরা গাড়িতে করে বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছালাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বন্ধুদের বাসায় পাঠিয়ে দিলাম। ভাইয়া ভাবিকে রুমে পাঠানো হলো। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শরীর ক্লান্ত থাকায় দিলাম ঘুম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই খাবার খেতে বসলাম। আজকে বোবাতের অনুষ্ঠান, সবাই একটু ভালোভাবে সবকিছু সামলে নিও। আচ্ছা আব্বু, আপনি টেনশন করবেন না, সকাল থেকে সবকিছু ঠিকঠাক চলছে। বাকি যা আছে আমি আর লেমন সামলে নেব। আচ্ছা, তাহলে আর আমার টেনশন হইল না। আব্বু আপনি নিশ্চিন্তে থাকুন। তারপর সবাই খাবার খেয়ে যে যার কাজে লেগে পড়লাম। আমার বন্ধুরাও এসে আমার সাথে হেল্প করতেছে। দুপুরের দিকে আস্তে আস্তে সব করা কমপ্লিট হলো। আমার অবস্থা খারাপ, শরীর ঘেমে একাকার, তাই চলে গেলাম ফ্রেশ হতে। এসে দেখি রুহি ভাবির পরিবারের সবাই লোক চলে আসলো, সাথে শিফাও এসেছে। আমরা তাদের শরবত ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করলাম। আমি হেঁটে সবকিছু দেখতে লাগলাম ঠিক আছে কিনা। তখন শিফা আমার হাত ধরে এক পাশে নিয়ে দাঁড় করালো। তুমি এত ব্যস্ত কেন? ভাইয়ের বিয়ে সবকিছু তো দেখতেই হবে, তাই না? তাই বলে আমার সাথে কথাও বলবা না? দেখো, তোমাকে বলার মতো কিছুই নেই, তুমি তোমার মতো থাকো। চুপ। এখানে এসে শান্ত আছি ভেবো না পরে ছাড় পাবে। যত যাই হোক, এটা আমার শ্বশুর বাড়ি হবে। স্বপ্ন দেখতে থাকো। স্বপ্ন হলেও এটা তুমিই দেখেছো। সবকিছু সবসময় এক থাকতে পারে না। ওই চুপ। তখনই কোণে পক্ষে সবাইকে খাওয়ার জন্য ডাকা হলো। এখন চলে যাচ্ছি, কিন্তু পরে কথা হবে। আমি আর কিছুই বললাম না, আবারও ঘুরে ঘুরে দেখতে লাগলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। যাই হোক, খাওয়ার পর্ব শেষ হলো। তারপর বিকালবেলা ভাইয়া ভাবিকে নিয়ে চলে গেল তাদের বাড়ি। আমারও সবকিছু গুছিয়ে নিলাম। রাত হয়ে গেল। তারপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। সবাই ক্লান্ত, তাই বন্ধুদের বাসায় পাঠিয়ে দিলাম। আমিও রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করে বের হলাম কলেজের উদ্দেশ্যে। যাওয়ার ইচ্ছা ছিল না, বাট বন্ধুরা বললো তাই চলে গেলাম। সবার উদ্দেশ্যে আজকে কেউ ক্লাস করব না, কিছুক্ষণ কলেজে আড্ডা দিয়ে ঘুরতে যাব।
তাই কলেজে বসে আড্ডা দিতেছি। অন্যদিকে শিফা আমার সাথে রাতে যোগাযোগ করতে পারেনি, তাই ভাবলো কলেজে গিয়ে আমার সাথে দেখা করবে। কিন্তু আবার ভাবলো কালকেই ওর ভাইয়ের বিয়ে শেষ হলো, আজকে কলেজে যাবে, এর থেকে ভালো হবে রুহির থেকে জেনে নেই। তাই রুহি ভাবিকে কল করলো। হ্যাঁ শিফা বল। আজকে কি তোর দেবর কলেজে গেছে? আরে আমি তো আমাদের বাসায় জানবো কি করে? কোনোভাবে জেনে জানা আমায় তো একটু, আমি আজকে লিমনের সাথে দেখা করব। আচ্ছা ওয়েট কর, তোর দুলাভাইকে বলে ও কোথাও আছে জেনে তোকে জানাবো। তারপর রুহি ভাবি হাবিব ভাইয়ার কাছে সব খুলে বলে আমি কোথায় আছি জানতে চাই। হাবিব ভাইয়া বড় ভাইয়ার কাছে কল দিয়ে জেনে নেয় আমি কলেজে আসছি। তারপর রুহি ভাবি সেটা শিফাকে ফোন করে জানিয়ে দেয়। তাই শিফাও কলেজে চলে আসলো। এসে দেখে হাই আড্ডা দিতেছি, তাই আমার কাছে চলে আসলো। লিমন, তোমার সাথে আমার একটু কথা আছে। আমার তোমার সাথে বলার কিছু নেই, তুমি এখান থেকে যাও। লিমন প্লিজ একটু শোনো। আরে লিমন, শুনে আয় কি বলে। কোনো প্রয়োজন নেই, ওদের বলায় আমি উঠলাম। তারপর শেফা ওদের থেকে একটু দূরে নিয়ে আসলো। কি বলার তাড়াতাড়ি বলো। লিমন এইভাবে বলছো কেন? তুমি তো এমন ছিলে না, প্লিজ আগের মতো হয়ে যাও। দেখো আমি তোমাকে প্যারা দিতে চাই না, তোমার ফ্রেন্ড দরকার, তুমি ফ্রেন্ড নিয়ে থাকো। লিমন আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শিয়াবের সাথে শুধু বন্ধুত্ব করেছিলাম। যা ইচ্ছা করো, আমার কি তাতে। ওই অনেক হয়েছে, এবার চুপ থাক। এখন তুই বল আমাকে ব্লক করে রেখেছিস কেন সব জায়গা থেকে? আমার ইচ্ছে তাই। তোর ইচ্ছে মানে? আমার সব দোষ বলে আমি ঠান্ডা মাথায় কথা বলছি, তাই যা ইচ্ছে বলছিস। এখনই তোর ফোন বের কর। কেন? আমি ফোন বের করতে পারবো না। শিফা জোর করে আমার পকেট থেকে ফোন বের করলো। আটকাতে পারলাম না আচমকা করায়। আরে ফোন নিলে কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকো, না হলে খবর আছে। আমি চাইলেও যেন এই মেয়েটাকে কিছু করতে পারছি না, জানি না কেন এমন হয়। কিছুক্ষণ পর ফোনটা হাতে দিল। আর ব্লক দিবা না, দিলে খবর আছে। এমনটা করে কোনো লাভ হবে না। আমার কলারটা ধরে একবারে কাছে টেনে নিল। কি হবে না হবে সেটা আমি বুঝবো, তোমায় দেখতে হবে না। তুমি শুধু আমাকে দেখবে। মেয়ের কি অভাব পড়েছে নাকি? এখন কিন্তু বেশি করতেছিস তুই। বেশি কি করলাম? তোর জীবনে আমি ছাড়া কোনো অন্য মেয়ে আসবে না, বুঝছস তুই? চাইলেই অনেক আসবে, অ্যাটলিস্ট আপনার মতো অপমান করবে না। শিফা এবার আমাকে কাছে টেনে জোর করে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমি জোরে করে ছাড়লাম। এটা কি হলো? ভালোভাবে বললাম, শুনলি না? তোকে আমি যা ইচ্ছা তাই করব। হ্যাঁ মানছি আমি ভুল করে ফেলেছি, বাট আমার মতো আদরে তোকে কেউ করতে পারবে না। যা ধুর, এখানে আসাই আমার ভুল হয়েছে বলেই বন্ধুদের দিকে হাঁটে ধরলাম। যাও যাও, তুমি বাট ফোন দিলে ফোন ধরবো, না হলে খবর আছে। আমি আর কিছু বললাম না, বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। ভাই তোরা কি জন্য পাঠালি আমাকে? কেন, কি হয়েছে? খালি পেন দেয়, যত এর থেকে দূরে থাকতে চাই ততই কাছে চলে আসে। আরে বোকা, ভাবি তোকে সত্যিই ভালোবাসে। তুই কি সেদিনের কথা ভুলে গেছো? না ভুলিনি, বাট মনে হয় সে তার ভুল বুঝতে পেরেছে। ওইসব বাদ দে। তারপর আবার সবাই আড্ডা দিতে লাগলাম। অন্যদিকে শিফা অনেক খুশি, কারণ আজ সে লিমনের চোখে ভালোবাসা দেখেছে। আজও লিমন তার রাগকে ভয় পায়, তাই সে খুশি মনে বাড়ি চলে গেল। এভাবে চলে গেল 3 দিন। হাবিব ভাইয়া ও রুহি ভাবি চলে এসছে, আর শিফা তো খুব প্যারা দিয়েছে, বাট আমি পাত্তা দিইনি। শুধু সেদিনের কথা মনে পড়ে। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। অন্যদিকে শেফা আজকে কলেজের জন্য রেডি হচ্ছে। তখনই ওর ফোনে একটা কল আসলো। ফোনের দিকে তাকাতেই শিহাবের নামটা ভেসে উঠলো। ফোনটা রিসিভ করলো। হ্যাঁ শিয়াব বলো। তুমি আজকে কলেজে আসবা? হুম। আচ্ছা, আজকে তোমার সাথে আমার কথা আছে, চলে এসো। আচ্ছা আসতেছি, কিন্তু বেশিক্ষণ কথা বলতে পারবো না। আচ্ছা আসো তো আগে। তারপর শিফা ফোন কেটে দিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজে পৌঁছে শিয়াবকে দেখে শিয়াবের কাছে গেল। কি জন্য ডেকেছো আমায়? আসলে আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো, আমি শোনার জন্য তো আসছি। তারপর শিহাব পেছন থেকে হাতে একটা গোলাপ নিয়ে শিফার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আসলে শিফা, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। এদিকে আমি তখন আড্ডা দিচ্ছিলাম, তখনই আমার সেটা দেখে মেজাজ খারাপ হয়ে গেল। হিমিটা আমাকে নাকি ভালোবাসে, আবার এই শিহাবের জন্য সম্পর্ক নষ্ট হয়েছে, ওর সাথে আবার সম্পর্ক রেখেছে। আমি চলে গেলাম শিফার সামনে। শিফা আমাকে দেখে ভয় ঢোক গিলল।
কি হলো মিস শিফা, আপনার বন্ধু আপনাকে প্রপোজ করেছে, তাকে অ্যাকসেপ্ট করতেছেন না কেন? লিমন আসলে শিফাকে থামিয়ে দিলাম আমি। আপনি থামেন, আজ আমি কথা বলবো। আপনি আমাকে ভালোবাসবেন, আবার ছেলে বন্ধু লাগবে, আমি কি সেটা মেনে নিব? জীবনেও না। আপনার জন্য মনে যেটুকু জায়গা হয়েছিল তাও আজ শেষ। ওই শিহাবের জন্যই আজ আমাদের রিলেশনের এই অবস্থা। তবুও আপনি ওর সাথে যোগাযোগ রেখেছেন, এবার আর আমাকে পাবেন না। আপনি আপনার বন্ধুকে নিয়ে থাকেন। কথাটা বলেই সেখান থেকে চলে আসলাম। তারপর বন্ধুরা ধরলো। কোথায় যাচ্ছিস তুই? এখন বাসায় যাব আমি একটু। তোর বাসায় যেতে হবে না, চল আজ ঘুরতে যাব। আরে ভালো লাগছে না। তুই কেন এই মেয়ের জন্য কষ্ট পাবি? কোনো কথা বলবি না, চল। তারপর ওদের কথায় ঘুরতে যেতে বাধ্য হলাম। নানান জায়গায় ঘুরেছি, ওরা যতটা পারছে আমার মন ভালো করার চেষ্টা করতেছে। অন্যদিকে আমি চলে যাওয়ার পর শিফা ঠাস করে 2টা থাপ্পড় দিল শিহাবকে। শিহাব গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোর সাথে আমি যে কোন দুঃখে ফ্রেন্ডশিপ করতে গেলাম আল্লাহ জানে। তুই আমার ভালোবাসার মানুষকে আমার কাছে থেকে দুইবার সরিয়ে দিলি। কি দোষ করেছে আমি বল? তুই কেন এমন করলি আমার সাথে? তোকে যেন আমি আর কখনো আমার সামনে না দেখি। কোনো সময় আমার সাথে কথা বলতে আসবি না। শিহাব কিছু বলতে যাবে তার আগেই শিহাবকে থামিয়ে দেয় শেফা। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তারপর শিফা সেখান থেকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রুম আটকে বসে পড়ল। তারপর শিহাব যাতে তার আর যোগাযোগ না রাখতে পারে তাই সব জায়গা থেকে শিহাবকে ব্লক করে দিল। আজ শিফার প্রচুর কান্না পাচ্ছে। ওর ভালোবাসার মানুষটা আজ ওর জন্য কষ্ট পেল। একটা ফ্রেন্ডশিপ ওর রঙিন জীবনের কষ্ট বয়ে আনলো। শিফা কান্না করতে লাগলো। হঠাৎ তার মনে পড়ল রুহির কথা। রুহি ঠিকই ওকে লিমনের রাগ ভাঙানোর ব্যবস্থা করে দিবে। তাই সাথে সাথে রুহি ভাবিকে ফোন দিল শেফা। ভাবি ফোনটা রিসিভ করলো। হ্যাঁ শিফা বল, তোর তো কোনো খোঁজই নেই। কি করবো বলো? বাসা থেকেও তো পেইন আছে, আর সাথে তোমার দেবর তো আছেই। কি হয়েছে, গলা এমন শুকায় কেন? লিমন ভাইয়ের সাথে কি কিছু হয়েছে নাকি? আজকে অনেক কিছু হয়ে গেছে। কি হয়েছে আমাকে বল তো সব। তারপর সবকিছু রুহি ভাবিকে বলে দিলাম। ওই শিহাবের জন্য সব সমস্যা। ওর সাথে আর কোনো ফ্রেন্ডশিপ রাখবি না। তাকে এখনো বাকি আছে, সব শেষ করে দিছি। কিন্তু তোমার দেবর আমার থেকে আবার দূরে সরে গেল। আরে দোস্ত, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। লিমন তো ভুলেও আমার সাথে কথা বলবে না। আরে তুই এক কাজ কর, আজ তুই আমাদের বাসায় মানে লিমন ভাইয়াদের বাসায় চলে আয়। একটু সময় পাবি লিমন ভাইয়ের সাথে কথা বলার। আরে দোস্ত, তুই তো সেই বুদ্ধি দিলি। আমি এখনই আম্মুকে বলে চলে আসছি তোদের বাসায়। দুলা ভাইকে বলে রাখ। আচ্ছা তুই চলে আয়, আমি সব ব্যবস্থা করছি। তারপর শিফা ফোন কেটে দিয়ে ওর আম্মুকে বলে রুহি ভাবিদের মানে আমাদের বাসায় চলে গেল। সেদিকে আমি হারামিদের ঘুরতে লাগলাম। ওর মনটা ভালো করে দিল। সবাই ঘোরাঘুরি করে যে যার বাসায় গেলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম, কেউ দরজা খুললো না। আবার কলিং বেল বাজালাম, এবার এসে কেউ দরজা খুললো। কিন্তু যে দরজা খুললো তাকে দেখে আমি অবাক। ও এখানে কি করে, আসলো কিভাবে? কি বেয়াই, কেমন আছেন? শিফার কথায় আমার ধ্যান ভাঙলো। আমি ওর দিক থেকে চোখ নামিয়ে নিলাম। জি আলাদা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ইচ্ছে না থাকা সত্ত্বেও জিজ্ঞেস করলাম আমি। আমিও ভালো আছি। তারপর শিফা আরো কিছু বলতে যাবে তার আগেই থামিয়ে দিলাম। আসলে বেয়াই, আমার একটু এমার্জেন্সি রুমে যেতে হবে, আপনার সাথে পরে কথা বলবো বলে রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বিছানায় বসলাম, তখনই বড় ভাবি আসলো রুমে। লিমন খেতে চল, সবাই বসে আছে খাবার টেবিলে। ভাবি, রুহি ভাবির বান্ধবী আসলো কেন আজকে? আরে মেহমান আসতেই পারে, এভাবে কথা বলছিস কেন? কি এমন বললাম, রেগে যাচ্ছেন কেন? ওই শিফা আমাদের গেস্ট, ও যেন কোনোভাবে অপমানিত না হয়। আমার সামনে আসতে মানা করবেন তাহলেই হলো। সেটা দেখা যাবে, মেয়েটাকে কিন্তু অনেক কষ্ট দিয়েছিস। ভাবি, আপনি ওর সাপোর্ট টানছেন কেন? আমি ওর সাপোর্ট টানছি না, সত্যি কথা বলছি। মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে। আমি বাসি না, আমার থেকে দূরে থাকতে বলবেন। আচ্ছা দেখা যাবে, এখন খেতে চল, সবাই ওয়েট করতেছে। তারপর আমি খাবার খেতে ডাইনিং রুমে গেলাম। কি দেখি কাউকে না দেখে একটা চেয়ারে বসলাম। বড়ভাবে খাবার দিল, আমি খাবার খেতে শুরু করলাম। হঠাৎ আমার পায়ে কেউ পা দিয়ে স্লাইড কাটলো। আমি সামনে তাকালাম, তাকিয়ে দেখি শিফা মুচকি মুচকি আসতেছে। আমি বুঝে গেলাম এটা ওর কাজ, তাই চোখ নামিয়ে পা সরিয়ে নিলাম।
তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে চলে আসলাম। বুঝতেছি না ও এই বাসায় আসলো কেন, আবার আমাকে জ্বালাচ্ছেও। আজ এত কিছু বললাম তাও পিছু ছাড়ছে না। ভাবতে ভাবতে ঘুমানোর প্রস্তুতি নিলাম, তখন শেফা রুমে আসলো। আপনি আমার রুমে কেন? এই রুমটা আমারও, তাই আসতেই পারি। এইভাবে বলার কি আছে? উল্টাপাল্টা কথা না বলে যান এখান থেকে। উল্টাপাল্টা কোথায় বললাম? আমি তো তোমার বই হব, তাই না? কি বললেন আপনি? আপনি আমার বউ হবেন এটা ভাবলেন কি করে? যান আপনার ফ্রেন্ডের কাছে। দেখো লিমন, প্লিজ তুমি আমায় এভাবে অবহেলা করো না। আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, আমি শিহাবের সাথে বন্ধুত্ব করে ভুল করেছি। আমি বুঝিনি ও এমন করবে। আজ ওর সাথে সব কানেকশন অফ করে দিয়েছে। এখন আমার আর কোনো ছেলে বন্ধু নেই। হয়েছে, আপনার বলা, এবার আসতে পারেন। প্লিজ লিমন, এমন করো না। আমি সত্যি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু সেটা আমি ভুল করে ফেলেছি। দেখুন, আমার কোনো লাইফ পার্টনারের প্রয়োজন নেই। আপনারা মেয়েরা সহজেই একটা ছেলেকে নষ্ট করে দিতে পারেন। আমি আর মেয়ে মানুষ বিশ্বাস করি না। চুপ, অনেক হয়েছে। আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবি তুই আমাকে ভালোবাসিস না? আমি কেন আপনার চোখে তাকাতে যাব? জানি তো পারবি না, কারণ এখন আমাকে ভালোবাসিস। আপনি ভুল ভাবছেন। মানুষের একটা মন আছে, সেটা ঠিক থাকতে হয়, কিন্তু আমার মনটা ভেঙে গেছে। প্লিজ লিমন, আমাকে একটু বোঝার চেষ্টা করো। দেখুন, আপনি এখন যান, আমি ঘুমাবো এখন। ঘুমাতে হবে না, এখন আমার সাথে গল্প করবে। আরে যান তো আপনি। ওই, তুই কি কাকে রাগ দেখাচ্ছিস তুই? আমি কি তোর রাগকে ভয় পাই? একদম চুপচাপ বসে থাক, না হলে খবর আছে। কি করবেন আপনি? কি করব আমি, তাই না? বলে ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। হে কি, আপনি আমার দিকে আগাচ্ছেন কেন? শেফা কোনো কথা না বলে আমার চোখের দিকে তাকিয়ে আমার দিকে আগাতে লাগলো, আর আমি পিছনে আগাতে লাগলাম। হঠাৎ করে আমি খাটে বেঁচে বিছানায় শুয়ে পড়লাম। শেফাও একদম আমার বুকের উপরে পড়লো। আমরা দুজন একে অপরের দিকে তাকিয়ে আছি। আসলে ওর চোখে চোখ পড়ায় আর চোখ ফেরাতে পারেনি। মেয়েটার চোখে সত্যি মায়া আছে। যখনই আমি ওর চোখের দিকে তাকিয়েছি তখনই আমাকে বশ করে নিয়েছে। হঠাৎ মনে হলো শিফা আমার বুকের উপর। আমি ধাক্কা দিলাম পাশে ওঠার জন্য। শিফা ধাক্কার তাল সামলাতে না পেরে পাশে খাটের সাথে মাথায় বাড়ি খেলো। সাথে সাথে শিফা খাট ধরে অজ্ঞান হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে শিফার কাছে গেলাম, গিয়ে দেখি মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আমি তো ভয় পেয়ে গেলাম। শেফা, শেফা, এই শেফা ওঠো। শেফা উঠল না। আমি পানি নিয়ে এসে ওর মুখে মারলাম, কিন্তু শেফার জ্ঞান ফিরল না। আমার চোখ দিয়ে পানি বের হতে লাগলো। হে, আমি কি করলাম? আমি আমার ভালোবাসার মানুষটাকে এত কষ্ট দিলাম। ওকে এখনই হাসপাতালে নিতে হবে বলেই যেই কোলে নিলাম, অমনি আমার গলা ধরলো। আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আমার রাগ উঠে গেল। কি ভয়টাই না পেয়েছিলাম। তবুও কিছু বললাম না। ওকে বিছানায় বসিয়ে ফার্স্ট এইডস বক্স এনে ব্যান্ডেজ করে দিলাম। শিফা কিছু বলল না, চুপচাপ তাকিয়েছিল আমার দিকে। এখন যাও তুমি। আর আমি এটা ইচ্ছে করে করিনি, ভুলবশত হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। শিফা কিছু না বলে প্রথমে আমাকে বসালো ওর পাশে। কি মিস্টার, আমাকে নাকি ভালোবাসেন না? আমার জন্য চোখের পানি ঠিকই পড়ছে, আর এটা তুমি আমাকে কখনোই করতে চাইবে না। মিস্টেক ছিল একটা, যার জন্য সরি বলতে হবে না। দেখো, তুমি এখন যাও, আমার মাথা এখন গরম আছে। তোমার সাথে আজীবন থাকার ইচ্ছা আছে, তাই তোমার রাগের সময়ও আমি তোমার সামনেই থাকবো। হিমিটা সব কথার জবাব রেডি রাখে, যার জন্য ওর সাথে আমি কখনোই কথাই পারি না। নিশ্চুপ। আমি জানি তুমি আমার সাথে কখনোই রাগ দেখাতে পারবা না। শিফা প্লিজ যাও, আমার ভালো লাগছে না। শিফা উঠে আমাকে জড়িয়ে ধরলো। আমি অনেক দুঃখিত অসুস্থতার নাটক করার জন্য। তুমি অনেক কষ্ট পেয়েছো। আমার বিশ্বাস ছিল তুমি আমায় ভালোবাসো, তাই সেটা দেখার জন্য এমনটা করলাম। তুমি যতই মুখে বলো না কেন, আমি জানি সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। নিশ্চুপ। শিফা এবার আমাকে ছেড়ে দিল। আস্তে আস্তে আমার পায়ের কাছে বসলো। লিমন, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি ওই শিহাবের জন্য। আমি ওর সাথে সব কানেকশন অফ করে দিয়েছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে পড়ছি। আরে কি করছো তুমি, পাগলি? ওঠো। শিফা উঠে দাঁড়ালো, সাথে সাথেই আমি জড়িয়ে ধরলাম। আজকে সবচেয়ে বেশি ভয় পেয়েছি তুমি আমাকে শুধু কষ্ট দাও। আর এমনটা করব না। আমি আর কখনো এমন কাজ করব না যাতে তুমি কষ্ট পাও। এবার দরজায় টোকা পড়লো। আমি শিফাকে ছেড়ে দিলাম। রুহি ভাবে ভিতরে আসলো। দরজা খোলা রেখে, কিন্তু এটা ঠিক না।
তোর এই সময় আসা লাগে? ওই সম্মান নিয়ে কথা বল। আমি কিন্তু সম্পর্কে তোর যে বড় যা হব। আর তোর মাথায় কি হয়েছে? এবার আমি ভয়ে ঢোক গেলাম। শিফা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আসলে আমি বাথরুমে স্লিপ কেটে মাথায় আঘাত পাই, তারপর আমি এখানে আসি। লিমন ব্যান্ডেজ করে দেয়। আমি বড় একটা নিঃশ্বাস নিলাম। শিফা যদি বলতো আমি ওর এই অবস্থা করেছি, আর সেটা যদি আমার পরিবার জানতো, তাহলে আমার অবস্থা কাহিল হয়ে যেত। ও আচ্ছা, যাই হোক, এখন তো তোর আর লিমন ভাইয়ের সব সমস্যা সমাধান হয়ে গেছে। এখন তাহলে বিয়ের ব্যবস্থা করতে হয়। আরে যে কি যে বলেন না ভাবি, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? বয়স হয়েছে না হয় নাই আমি বুঝবো, তুমি চুপ থাকো। সত্যি রাগী মানুষ, প্রিয় মানুষের কাছে দুর্বল। আজ বুঝতে পারলাম লিমন ভাইয়াকে দেখে। তোর এত কিছু দেখা লাগবে না, এখন তুই যা। ইস, বিয়ের আগে এত দরকার নেই। তুই যাবি এখান থেকে নাকি? আরে যাচ্ছি, থাক তুই, বুঝেছি। শীঘ্রই তোদের বিয়ের ব্যবস্থা করতে হবে। তারপর রুহি ভাবি চলে গেল। শিফা এসে আমার কাছে বসলো। তোমার এখনো বিয়ের বয়স হয়নি, তাই না? সত্যি তো বলেছে। ইস, আইসে বয়স হয় নাই। চলো আজকে ঘুরতে যাই। অনেকদিন তুমি আর আমি একসাথে ঘুরি নাই। এখন না, বিকেলের দিকে যাব। তুমি এখন রুমে গিয়ে রেস্ট নাও। এখানেই থাকি। আচ্ছা, একটু থাকো। এই শোনো না, তুমি এত রাগী কেন? জানি না। ইস, পাগল একটা। তুমি তো পাগলি। আমার এখন একটা মিষ্টি চাই। আমি এখন মিষ্টি কোথায় পাবো? ওই যে তোমার সাথেই আছে। না না, ঠোঁটটা দেখিয়ে। তোমার তো লাগবেই বলে জোর করে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। কিছুক্ষণ পর ছাড়লো। কেমন লাগলো মিষ্টি? তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো। দুষ্টুমি তো করবোই তোমার সাথে। আচ্ছা, এখন রুমে যাও। এতক্ষণ রুমে থাকলে মানুষ কি ভাববে বলো? বিকালে তো ঘুরতে যাবই। এখন রুমে গিয়ে ঘুম দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। তারপর শিফা রুমে চলে গেল। আমিও রুমে শুয়ে ঘুম দিলাম। শিফা আজ অনেক খুশি, লিমনের রাগ ভাঙাতে পেরেছে। তাই খুশি মনে লিমনকে নিয়ে ভাবতে ভাবতে ঘুম দিল। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। শিফাও আসলো। লিমন, যাও শিফাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসো। আচ্ছা আম্মু, দিয়ে আসবো, তুমি টেনশন করো না। সাবধানে যাবি, শিফা কিন্তু এমনিতেই অসুস্থ। তারপর আমি আর শিফা রেডি হয়ে বের হলাম। আচ্ছা আম্মু। এই চলো, তোমার বাইকে যাব। তোমার নতুন বাইকে আমি উঠিনি। আচ্ছা চলো। তারপর আমি বাইক বের করে স্টার্ট দিলাম। শিফা উঠে বসলো। শিফা আমাকে জড়িয়ে ধরলো। আমি বাইক চালাতে লাগলাম। প্রিয় মানুষকে নিয়ে বাইক ঘোরার ফিলিংসটাই অন্যরকম। আমি স্পিড বাড়িয়ে চালাতে লাগলাম। হঠাৎ একটা কুকুর সামনে আসায় বাইক কন্ট্রোল করতে পারলাম না। আর কিছু মনে আমি সিটকে গিয়ে রাস্তার সাথে মাথায় আঘাত পেলাম। শিফা আমার উপরে পড়ায় ওর তেমন কিছু হলো না। সারা রাস্তা রক্তে ভাসছিল। শিফা উঠে চিৎকার দিয়ে আমার কাছে আসলো। শিফা আমার এক হতে পারলাম না। লিমন, কি বলছো এসব? তোমার কিছুই হবে না। আমি এখনই তোমায় হসপিটালে নিয়ে যাব। না শিফা, আমার হাতে সময় নেই। তুমি একটু আমাকে জড়িয়ে ধরো। শিফা লিমনকে জড়িয়ে ধরল। লিমন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। লিমনের পরিবার খবর শুনেই সেখানে গিয়ে লিমনের রক্তাক্ত লাশ দেখতে পাই। ওইদিকে লিমনের রক্তাক্ত লাশ দেখে শিফাও অজ্ঞান হয়ে যায়। হাসি খুশি থাকা যায় না সব সময়, কিছু কিছু সময় কাঁদতেও হয়।